এই ছেলে, তোকে শার্টলেস অবস্থায় বেশ হট লাগছে জানিস? অসভ্য মেয়ে, এটা কোন ধরনের বেয়াদবি? এমন রামধমককেও থামল না মেঘনা। এগিয়ে এসে অভিকের মুখোমুখি দাঁড়ায়। কপাল কুঁচকে অভিক তার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে, মেয়েটা করবে কি? মেঘনা অভিককে চমকিতে একটু উঁচু হয়ে দাঁড়ায়। অভিক কপাল কুঁচকে এখনও ঠায় চেয়ে রয়েছে। মেঘনা তার চোখে চোখ রাখল। একটু হেসে আচমকাই তার গালে নিজের নরম ঠোঁট স্পর্শ করলো। চোখ বড় বড় হয়ে যায় অভিকের। ঠিক এমন করেই বাম গালও টস করে চুম এঁকে দিল মেঘনা। কানে কাছে মুখ এনে বলে, আজ অব্দি সিনিয়র ভাইদের জ্বালা সহ্য করেছি, কিন্তু আজ থেকে সিনিয়র আপুর দুষ্টু প্যারা সামলাতে হবে ডিয়ার। কথাটা বলে সেখান থেকে পা পিছিয়ে চলে গেল মেঘনা। গালে এক হাত দিয়ে ঠায় নিজ স্থানে দাঁড়িয়ে রইল অভিক। হতবাক বিস্ফোরণের দৃষ্টিতে মেঘনার যাওয়ার দিকে সে চেয়ে থাকলো। অবাকের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে সে। জীবনের প্রথমবার কোনো মেয়ে তাকে কিস করলো, তাও কিনা এমন একটা মেয়ের থেকে। লাইক সিরিয়াসলি? অভিক হতভম্ব হয়ে সেই স্থানে দাঁড়িয়ে আছে। অনেকদিন পর চিরচেনা সেই শহরটায় পা রেখেছিল সে। তবে যেই বাড়িতে যাওয়ার কথা সেখানটা খুঁজে বের করতে পারছিল না অভিক। আকাশে আজ উঠেছে রাগী তেজি সূর্য মামা, যার তীক্ষ্ণ রোদের ঝলকানিতে আর ওনার উত্তপ্ত গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে উঠেছে অভিক। শরীরে জড়িয়েছিল সাদা রঙের শার্ট, একদম পাতলা রঙের হওয়াতে আর অতিরিক্ত ঘামের কারণে তার শরীরের ভাঁজ স্পষ্ট হচ্ছিল। তবে সে কোথায় মেয়ে মানুষ? তার শরীর যদি ঘামে এমন দেখা যায় তবে এতে কি তার লজ্জা পাওয়ার কথা? না, সে পুরুষ মানুষ, একটু লজ্জা করবে না তার। তবে মাঝ রাস্তায় হঠাৎ করে একজন মেয়ে এসে তাকে এমন বাক্য বলবে, সেটা তার কল্পনাতেও ছিল না। সবটা বাদ দিলেও অভিক নিজের গালের উপর হওয়া সেই স্পর্শকে কি ভুলতে পারবে? হয়তো না। মেঘনা সরে এসে নিজের বন্ধু মহলের দিকে যায়। প্রতিটা মানুষ তার দিকে হাঁ করে চেয়ে আছে। মেঘনা সোজা নিজের বন্ধু মালিহার সামনে যায়, হাত বাড়িয়ে দিয়ে বলে, ডিয়ার ডান, এবার আমাকে টাকা দে। শর্ত মোতাবেক আমি ওই ছেলেকে কিস করেছি, তার সাথে ওকে হট বলে লজ্জায়ও ফেলেছি। এবার দে আমার টাকা। মালিহা গোল গোল চোখে মেঘনাকে দেখছে। নিজের মাথায় এক হাত দিয়ে সে পাশ ফিরে চাইল সাবরিনার দিকে। সাবরিনা যে এত সময় ধরে নিজের হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছিল, এখন মালিহার তাকানোতে সে ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে মালিহাকে বলে, আমি আগেই বলেছি তোকে যে সবার সাথে পাঙ্গা নিলেও মেঘের সাথে নিস না। তুই জানিস না যে মেঘ একটি ডিয়ার গার্ল, তবুও ওকে এমন ডিয়ার দিয়ে নিজের 5,000 টাকা হারিয়ে ফেললি। এবার বলছে জ্বালা। সাবরিনা হাসতে লাগলো। মালিহা অসহায় দৃষ্টি করে মেঘনার দিকে তাকায়, মুখটা কাদু কাদু বানিয়ে এপাশে বলে, দোস্ত, আমার ভুল হয়ে গিয়েছে তোকে ডিয়ারটা দেওয়া। তবে আমার কাছে এখন টাকা নেই, কাল দিব কেমন? মেঘনা এটা শুনেই তেতে উঠল। কি বললি তুই? এই যখন ডেয়ার দিয়েছিলি তখন আমি বলেছিলাম পরে কমপ্লিট করি। সে সময় আপনি বলেছিলেন যে না না, এক্ষুনি করতে হবে, না হলে ভাববো তুই ভীতু, তাই না? তখনই সাবরিনা তার সাথে তাল মিলিয়ে বলে, দোস্ত, তুই কি সব ভুলে গিয়েছিস নাকি? আরে মনে কর, ও তোরে এটাও তো বলেছিল, তাও কিনা কড়াভাবে। এই যে এই রাস্তা দিয়ে প্রথম যে ছেলেটা আসবে তাকেই কিস করতে হবে। মেঘনা সাবরিনার কথায় মালিহার দিকে তাকায়। মেঘনার সব দুষ্টুমির একটা সীমা থাকলেও আজকের ঘটনাটা ছিল অন্যরকম। মেঘনাকে নাকি স্কুলে ডেয়ার গার্ল বলা হতো, আর সে তেমনই কঠিন কঠিন ডেয়ার সে কমপ্লিট করে ফেলে, আর শর্ত মোতাবেক টাকাও নিয়ে নেয়। এই তো আজকের ঘটনা। মেঘনা, মালিহা আর সাবরিনা সাথে বসে কথা বলছিল। এটা হলো সাবরিনাদের বাড়ি। প্রায় সময়ই এখানটায় তিনজন বান্ধবী বসে আড্ডা দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছিল না। আড্ডা দেওয়ার মধ্যেই হঠাৎ করে মালিহা মেঘনাকে বলে, মেঘ, তোকে স্কুলে এবং কলেজে ডিয়ার গার্ল কেন বলা হয় রে? মেঘনার জবাব সাবরিনা দিল, কেন বলা হয়নি তুই জানিস না? আরে মেঘ আজ অবধি একটা কঠিন জিয়ারও হেরে যায়নি, সব জিয়ার ডান করেছে। জানিস, স্কুলে আমাদের একটা গণিত টিচার ছিল, ব্যাটা অনেক বজ্জাত ছিল। ক্লাসে ঢুকেই সবসময় রাগারাগি করতো, জীবনে ওর মুখে হাসি ছিল না। একবার ওই ব্যাটাকে প্রপোজ করার জেয়ার দেওয়া হলো মেঘকে, আর জানিস ও সেটা করেও দিল, আর তার সাথে একটা তথ্যও পেল। মালিহা কৌতূহলী হয়ে বলে,
কি তথ্য দোস্ত? সাবিনা মেঘনাকে এক পলক দেখে নিল, মুখ টিপে হেসে সে বলে, আমাদের স্কুলের সব থেকে রাগী গণিত স্যারকে যখন মেঘ প্রপোজ করলো, তখন জানতে পেলাম যে মনে মনে ব্যাটা নাকি আমাদের মেঘকে পছন্দ করে। তাই তো আর কিছুই বলেনি। মালিয়া আর সাবিনা হাসতে আরম্ভ করলো। মেঘনা তা দেখে দিল এক ঝাড়ি, তবে কাজ হলো না এতে। দুই বান্দর হেসে চলেছে এক নাগারে। হঠাৎ হাসি থামিয়ে মালিয়া বলে, ওকে ওকে, তোর যদি এতই নাম কাম থাকে এই ডিয়ার কমপ্লিট করা নিয়ে, তবে আমার একটা ডিয়ার ডান করে দেখা তো দেখি। মেঘনা এক ভুরু নাচিয়ে সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করে, কেমন ডেয়ার? আর তার আগে বল, এটা করলে তুই আমাকে কি দিবি? যা চাইবি তাই দিব। ভেবে দেখিস কিন্তু। দোস্ত আগে তুই শোন তো ডিয়ারটা কি। বলিস পরে, আগে দেনা পাওনা হিসাব তো শেষ করি। দেখ মেঘ, আগে শুনে নে ডিয়ারটা কি। এমন যেন না হয় যে তুই টাকা পয়সা সব ঠিক করলি আর পরে আমার ডিয়ার শুনে পা পিছিয়ে নিলি। মালিয়া হেসে কথাটা বলছিল, তবে মেঘনা তীক্ষ্ণ গলায় বলে, আজ অবধি আমি কখনো কোনো ডেয়ার হারিনি, আর যত কঠিনই হোক না কেন আমি সেটা কমপ্লিট করেই ছাড়বো। এবার বল কি করতে হবে? মালিয়া নড়চড়ে বসলো। এদিক সেদিক তাকে কিছু একটা ভাবলো সে। মাথায় একটা জিনিস আসতে উৎফুল্ল হয়ে বলে, ওই যে রাস্তাটা দেখেছিস? মেঘনা সাবরিনা দেখলো বাড়ির সামনে দুটো রাস্তা, একটি ডান দিকে তো অপরটি বাম দিকে। একই রাস্তায় দুটি ভাগ মূলত। মেঘনা রাস্তার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, তো রাস্তা থেকে কি বালি তুলে এনে তোকে খাওয়াতে হবে নাকি? মেঘনার এমন কথা শুনে মালিহা হতবাক। সাবরিনা হাসতে লাগলো। সাবরিনা কিছুটা এমনই ছিল, সবসময় হেসে থাকতো। বলা যায় হাসি ওর প্রধান কাজ। কারণে অকারণে সে হাসবেই হাসবে। সাবরিনাকে দমক লাগিয়ে দিল মালিহা। চুপ কর তো সাবু। মেঘনার দিকে তাকিয়ে এবার বলে, না রে দোস্ত, আমি বাড়ি থেকে পেট ভরে খাবার খেয়ে এসেছি এবং এই বালি খেয়ে নিজের পেট ফাটাতে চাইছি না। তো তুই এবার আমার কথা শোন। মেঘনা মনোযোগী হলো তার কথায়। মালিহা এবার বলে, দেখ, এই রাস্তা দিয়ে প্রথম যে আসবে, সেই ছেলেটা হোক কিংবা মেয়ে, বুড়ো হোক কিংবা যুবক, যাই হোক না কেন, তাকে গিয়ে তোকে লজ্জায় ফেলতে হবে। আরে আমি কি ওর জামাই লাগি নাকি যে তাকে কিছু একটা বলে লজ্জায় ফেলবো? মালিয়ার কথা শেষ হওয়ার আগেই মেঘনা খানিকটা চেঁচিয়ে বলে ওঠে, যা শুনে মালিহা বলে, তুই আমার পুরো কথাটা শুনবি তো আগে নাকি? মেঘনা সোজা হয়ে বসলো। মালিহা এবার বলে, তুই এমন কিছু একটা তাকে বলে লজ্জা দিবি, আর লজ্জা কেটে ওঠার আগে সেই লোকটাকে তুই। সাবরিনা আর মেঘনা একসাথে বলে। কি? মালিয়া একটু থেমে যায়। এবার সে সাহস জুগিয়ে বলে, তুই তাকে কিস করবি। হোয়াট? মালিয়ার এমন ডেয়ারের কথা শুনে মেঘনা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মালিয়া বোধহয় জানতো যে মেঘনা কাউকে কিস করতে রাজি হবে না, তাই তো এমন ডেয়ার ইচ্ছে করে দিয়েছে। সাবরিনা এবার মৃদু রেখে গিয়ে বলে, দেখ মালিহা, তুই এমন ডেয়ার কেন দিলি? এটা একটা গেম, আর তুই ওকে অচেনা একটা মানুষকে কিস করতে, লাইক সিরিয়াসলি? আর তুই তো ওকে অন্য কিছুও দিতে পারতি। এটা কোন ধরনের ডেয়ার গেম? দেখ সাবু, এখানে সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই। এটা শুধু একটা গেম, আর আমি তো ওকে ডিয়ার ডান করার জন্য টাকাও দিব, তাই না? এখন বল মেঘ, তুই কি আসলে ডিয়ার গার্ল বলার যোগ্য? মেঘনার দিকে তাকিয়ে কথাটা বলে মালিহা। এখন মেঘনাকে কিছু একটা বলতে হবে, কারণ এবার ব্যাপারটা তার সম্মানে এসে লেগেছে। তাই সে অন্য কিছু না বলে সোজা ছাদ থেকে নেমে যায়। মালিহা আর সাবরিনা ছাদ থেকে দেখছে মেঘনা কি করে। মেঘনা রাস্তার মোড়ে দাঁড়িয়ে পড়লো। তার মাথায় কিছুই আসছে না, সে কি বলবে বা কি করবে। মেঘনা দুরু দুরু বুক নিয়ে একটু পর পর শুকনো ঢোক গিলছে। মনে মনে পিড়পিড় করলো, ভয় তো মেঘনা। না জানি কে আসবে। যদি কোনো বুড়ো বুড়ি যুক্ত লোক আসে, তাহলে কি ওই ব্যাটারে কিস করতে হবে? না মানে আমার জীবনের প্রথম কিস, তাও কিনা একটা বুড়ো খাটাস লোককে করব? ছি, না না মেঘ, তোকে করতেই হবে, কারণ এবার তোর ডেয়ার গার্ল উপাধি নিয়ে টানাটানি পড়ছি। করতেই হবে তোকে। মেঘনা থেমে থেমে গভীর শ্বাস নিচ্ছিল। তখনই নজর পড়ল রাস্তার দিকে। সাদা শার্ট পরে একটা যুবক এগিয়ে আসছে, মুখ চোখে বিরক্তির ছাপ।
আশপাশ দেখে কিছু একটার খোঁজ চালিয়ে যাচ্ছে সে। মেঘনা কপাল কুঁচকে যুবককে দেখছে। শরীরের শার্টটা অতিরিক্ত ঘামের কারণে ভিজে লেপ্টে আছে দেহের সাথে, যার দরুন শরীরের ভাঁজ স্পষ্ট হলো মেঘনার নিকট। দুষ্টু মেঘনার মাথায় আসলো কুটু বুদ্ধি। দুষ্টু হেসে সে এগিয়ে এলো। লোকটা নিজের হাত ঘড়িতে সময়টা দেখে নিল। তখনই মেঘনা তার সামনে এসে বলল, ছেলেটা যাতে তাকে অন্য কিছু বলতে না পারে তাই সে নিজেকে তার সিনিয়র আপু বলে দাবি করলো। অথচ মেঘনা জানেও না ছেলেটার আসলে কত বয়স বর্তমান। মালিয়া পরপর মেঘনাকে অনুরোধ করছে আর বলছে, মেঘ প্লিজ আমাকে যেতে দে, কথা দিচ্ছি আমি কাল তোর ডিয়ারের টাকা নিয়েই আসবো, প্লিজ দোস্ত। মেঘনা আর সাবরিনা তার দিকে তাকিয়ে আছে। সাবরিনা বলে, না মেঘ, ওর কথা শুনবি না। ও কি করেছে মনে নেই? ওরে এখন ধরে ইচ্ছে মতো কেলানি দে, দেখবি এমনি এমনি টাকা বের হবে। মালিহা অসহায় গলায় বলে, দোস্ত প্লিজ, অন্তত তুই তো আমার সাপোর্টে থাক। এত কিছুর মাঝে কোনো ধ্যান নেই মেঘনার। কিছু একটা ভাবতে সে মগ্ন। মালিয়া যে তার কানের কাছে সে কখন থেকে প্যান প্যান করেই যাচ্ছে, এতে একটুও পাত্তা দিল না সে, বরং শান্ত গলায় বলে, কাল টাকা নিয়ে আসিস। ছোট করে বলে সে ছাদ থেকে নেমে যেতে নাই। তখনই সাবরিনা বলে, কোথায় যাচ্ছিস? বাড়িতে আম্মু আজ তাড়াতাড়ি ফিরতে বলেছে। কেন কেন, মেহমান আসবে বুঝি? মেঘনা একটু হেসে বলে, হ্যাঁ, আম্মুকে দেখতে আমার ফুপুর ছেলে আসবে আজ। তখনই মালিহা বলে, দেখিস আবার আপুকে দেখতে এসে তোকে না পছন্দ করে বিয়ে করে নেয় তোর কাজিন। মেঘনা মালিহার কথা শুনে ওকে বলে, এত পটপট করিও না পিও, টাকা জমিয়ে কাল নিয়ে এসো, না হলে একটাও চুল আস্ত রাখিব না বলে দিলাম। আমার জীবনে প্রথম চুমু ছিল ওটা। যেটা তুই ওই যুবককে উপহার দিয়েছিলি? মেঘনা টেরা চোখে তাকাতে সাবরিনা চুপ করে যায়। বিদায় নিয়ে সে এবার পা পাড়ে নিচে বাড়ির দিকে। একটু দূরে মেঘনাদের বাড়ি। মনের আনন্দে সে যাচ্ছে বাড়ির দিকে। আজ মেঘনার বড় বোন সূচনাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর পাত্র হলো মেঘনার ফুপুর ছেলে। যদিও বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে, তবে সূচনা নিজেই পছন্দ করেছেন পাত্রকে। মেঘনা এখনও দেখেনি নিজের হবু দুলাভাইকে, তাই তো বাড়িতে তাড়াতাড়ি করে যাচ্ছে সে। মনে মনে গান গুনগুন করে গাইছে সে, আজ কি আনন্দ আকাশে বাতাসে কি। বাড়ি ফিরতে মায়ের এক থালা বকা ফ্রিতে শুনতে হলো মেঘনার। তানিয়া বেগম কড়া গলায় শাসন করে বলছেন, আজ বাড়িতে মেহমান আসছে, আর এই মেয়েটা তিরিং তিরিং করে সারা মহল্লা ঘুরে বেড়াচ্ছে। এই তোর বোনকে আজ দেখতে আসবে, আর তুই কোনো কাজ না করেই বাইরে গিয়েছিলি কেন, আমাকে বল তো। মেঘনাকে আরও কয়েকটা কথা শুনিয়ে দিলেন তানিয়া বেগম, তবে তাতে পাত্তা দেয় কে। মেঘনা নাচতে নাচতে নিজের রুমে এসে পড়ল। আয়নার সামনে বসে সূচনা শরীরে জড়িয়ে রেখেছে লাল একটা কামিজ। অসম্ভব সুন্দরী লাগছে সূচনাকে। এটা বলা চলে যে মেঘনার থেকে বেশি সুন্দরী হলো সূচনা। মন খারাপ করে আয়নার সামনে সূচনাকে বসে থাকতে দেখে চেঁচিয়ে উঠল মেঘনা, রে, মনমরা হয়ে বসে আছিস কেন? এমন মনে হচ্ছে যে তোর বর অন্য মেয়ের হাত ধরে পালিয়েছে, নাকি তোর বরকে আমি চুরি করে নিয়েছি? বলতো আপু। মেঘনার উপস্থিতি টের পেয়ে মন ভালো করার অভিনয় করল সূচনা। মেঘনা এগিয়ে এসে পেছন থেকে গলা জড়িয়ে ধরল। সূচনার গালের সাথে গাল রেখে আয়নার দিকে তাকিয়ে বলে, দেখ তো আমার বনুটারে আজ একদম পুতুল লাগছে। ওয়াও, নজর না লাগে, থু থু থু। নাটকীয় ভঙ্গিতে বলে মেঘনা। সূচনা তার এমন কথা বলার ভঙ্গি দেখে খিলখিল করে হেসে দিল। মেঘনা দেখল সেই হাসি। মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো কিছু সময়। সূচনা তা দেখে ইশারাই বলে, কি হয়েছে, কি দেখছি? মেঘনা চোখ নামিয়ে নেয়। সূচনা তা দেখে নিজের গলা হতে মেঘনাকে ছাড়িয়ে ঘুরিয়ে দাঁড়ায়। সে মন খারাপ করে মাথা নত করে আছে। সূচনা তা দেখে হাত দিয়ে মেঘনার মুখটা নিজের সামনাসামনি করলো। নরম গলায় বলে, কি হয়েছে মেঘ, মন খারাপ কেন? মেঘনা নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল, যা দেখে সূচনার আর বুঝতে বাকি রইল না যে তার বোনটা কান্না করছে। মেঘনা কান্না করলে সর্বদা মাথা নত করে রাখে, কখনো উঁচু করে নিজের চোখের পানি দেখাবে না সে। নিজের দুর্বলতা কখনো প্রকাশ করতে ইচ্ছুক নয় মেঘনা। সূচনা মেঘনার মাথাটা উঁচু করে নিজের মুখোমুখি করলো। চোখে চোখ পড়তে সে চমকে বলে, মেঘ তুই কান্না করছিস? মেঘনার ছলছল চোখ দেখে পুরো অস্থির হলো সূচনার মন। বেকুল গলায় বলে, কেন, কি হয়েছে মেঘ, আমাকে বল। কেউ বকা দিয়েছে?
কোথাও ব্যথা পেয়েছিস? এইমাত্র তো ঠিক ছিলি তুই, তাহলে হঠাৎ করে কি হলো মেঘ? মেঘনাকে চুপ থাকতে দেখে ফের একই গলেই বলে সূচনা। কি হলো মেঘ, কথা বলছিস না কেন? বল না। মেঘনা এবার সূচনাকে জড়িয়ে ধরল, কান্নাগুলোকে চেপে রাখার চেষ্টা করতে করতে সে বলে, আপু, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমি তোকে ছাড়া কি করে থাকবো বলতো? এই রুমে ঘুমানো নিয়ে কার সাথে ঝগড়া করব? তুই তো চলে গিয়ে আমাকে ভুলেই যাবি, তাই না? যা, তোর সাথে কথা নেই। মেঘনা গাল ফুলে অন্যদিকে মুখ করে দাঁড়ায়। সূচনা তা দেখে মুখ টিপে হাসলো। এবার সে এসে মেঘনার গাল টেনে দিয়ে বলে, ওরে বাবারে, আমাকে যে মেঘরানী এত মিস করবে সেটা তো আমি জানতামই না। এখন মেঘরানীর মন ভালো করতে কি করা যায়? গালে এক আঙ্গুল লাগিয়ে ভাবুক হলো সূচনা। কিছু সময় পর চমকে ওঠার মতো করে সে চকচকে মুখ নিয়ে বলে, একটা কাজ করা যায় কিন্তু মেঘ। মেঘনা মুখ ঘুরিয়ে বলে, কি কাজ? আমি এই বিয়েটা করব না, তাহলেই তো হয়। মেঘনা চোখ ছোট ছোট করে বলে, কাল অবধি বিয়ে করার জন্য পাগল ছিলি, আর আজ আমার জন্য বিয়ে করবি না বলে দিলি? দেখ, তোর হবু বর যদি কথা না শুনে হার্ট অ্যাটাক করে মারা যায়, তখন তো সবাই আমাকে জেলে পুরে দিবে। না না বাবা, থাক। এর থেকে ভালো তুই বিয়ে কর। আর হ্যাঁ, তুই চলে গেলে কিন্তু তোর সব কসমেটিক্স আমার হয়ে যাবে। সূচনা চোখ পাকিয়ে বলে, এই জীবনে এ আশা করো না প্রিয়, একদম মেরে ফেলবো। তুই মারবি আর আমি চুপ করে থাকবো নাকি? এই পাত্রপক্ষ এসে পড়েছে। মেঘ, সূচনাকে নিয়ে আসো তো। তানিয়া বেগম ঘরে প্রবেশ করতে করতে কথাটা বলেন। মেঘনা লাফিয়ে উঠল পাত্রপক্ষ এসেছে শুনে। যদিও পাত্র তার ফুপির ছেলে, সবটাই চেনা এবং জানা তাদের। এরপরও মনের কোণে আনন্দ লেগে আছে। তানিয়া বেগম সূচনাকে দেখলেন, এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, অসম্ভব সুন্দর লাগছে আমার মাকে আজ। যা শুনে মেঘনা গাল ফুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সূচনাই তো আপনার মেয়ে। আমি কি আর কারোর কিছু হই? সূচনা খোঁচা মেরে বলে, তুই কেন আমার মায়ের মেয়ে হবি? মেয়ে তো আমি। মেঘনা বাঁকা চোখে তাকাতেই তানিয়া বেগম তাড়া দিলেন, মেঘ, সূচিকে নিয়ে একটু পরেই বাহিরে আসবি। আর খবরদার, যদি কোনো দুষ্টুমি করেছো তো। তুমি তো জানোই তোমার ফুপুর শাশুড়ি কতটা কড়া। দেখা যাবে তুমি কিছু করলে, যার কারণে তোমার ফুপিকে কথা শুনতে হলো। আর তোমার আপুও সেই বাড়ির বউ হতে যাচ্ছে, মনে রেখো। মেঘনা শুধু মাথা নাড়ে। বেশ কিছু এখন সে বলবে না, তবে নিজের খেলা সে ঠিকই দেখিয়ে দিবে। তানিয়া বেগম চলে যান। মেঘনা সূচনার কানের কাছে এসে বলে, আপু, তোর বিয়ের পর ওই বুড়িকে আচ্ছা মতন জ্বালাতন করবি বলে দিলাম। এতদিন ধরে আমাদের ফুপুর জীবনটা ভাজা ভাজা করে দিয়েছে, এবার না হয় তুই ওর জীবনটা তেজপাতা করে দিবি। দেখ মেঘ, উনি আমাদের গুরুজন, ওনার সম্পর্কে এমন কথা বলতে নেই। মেঘনা মুখ ছিটকে বলে, গুরুজন নাকি কচু? বুড়ি অনেক শয়তান। দেখো না সব সময় কেমন টাকার গরম দেখায়। মেঘনা, মেঘনা। বাহির থেকে ডাক পড়তে মেঘনা ছুটে যায়। অন্যটা সুন্দর করে মাথায় দিয়ে দিল। কিচেন রুমে আসতেই তানিয়া বেগম বলেন, মেঘ, তোর ফুপিকে একটু ডেকে নিয়ে আসতো দেখি। মেঘনা আর কথা না বলে পা বাড়ায় ডাইনিং রুমের দিকে। সোফায় বসে আছে শাশুড়ি, সেলিনার সাথে বসে আছেন ফুপি। মেঘনা তাকে দেখে এগিয়ে আসলো, ফুপিকে উদ্দেশ্য করে বলে, ফুপি, তোমাকে আম্মু ডাকছে। রেহেনা বেগম উঠে দাঁড়ায়। মেঘনা চলে যেতে নিবে, তখনই থমকে দাঁড়ায় সে। চোখের ভুল দেখছে ভেবেই ফিরে দাঁড়িয়ে দেখলো সে। তাতেই কাল হলো মেঘনার জন্য। চোখ বড় বড় হয়ে এসেছে মুহূর্তেই। চল ঝুলে হাঁ করে তাকিয়ে থাকলো সামনের সোফায় গম্ভীর মুখ করে বসে থাকা ছেলেটার দিকে। অবাকের শেষ পর্যন্ত এসে ঠকঠক শব্দ করলো তার মস্তিষ্ক। সাথে কানের শ্রবণ হতে লাগলো একটাই বাণী, এই ছেলেটা এখানে কি করছে? গম্ভীর মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অভিক। চোখ মুখ কুচকে আছে, বোঝা যাচ্ছে সে বড্ড বিরক্ত বোধ করছে। মেঘনা কত সময় দাঁড়িয়ে থেকে অভিককে দেখলো, তবে অভিকের কোনো ধ্যান নেই। তাকে যে চোখ দিয়ে গিলে খাচ্ছে কেউ একজন, সে তার অজানা। ড্যাপ ড্যাপ করে দেখছে মেঘনা, মনে মনে বলে, এটা কে আর আমাদের বাড়িতে কি করে এলো? বিচার দিতে নিশ্চিত এসেছে, তবে ও তো আমাকে চেনে না। তাহলে রেহেনা বেগম এসে মেঘনার পিছনে দাঁড়ায়। অভিকের দিকে তাকিয়ে থাকতে দেখে সে মেঘকে ফিসফিস করে বলে, কি রে মা, আমার ছোট ছেলেটাকে কি তোর মনে ধরলো শেষমেশ? ছোট ছেলে দুটো বাক্য মস্তিষ্কে
তবলা বাজানোর মতো হয়ে উঠল, চোখ বড় বড় করে বিড়বিড় করলো। তবে ওই জিনিয়ার ফুপির বিদেশি ছেলে? কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমের দিকে ছুটে এলো সে। কেউ একজন তার পাশ কেটে দৌড়ে গিয়েছে অনুভব হতেই চোখ তুলে তাকায় অভিক। পাশে তাকাতে নিজের মায়ের মুখ দেখলো সে। কোনো কথা না বলে ফোনে মনোযোগ বসালো। এখানে থাকতে তার একটুও ভালো লাগছে না, তবে মায়ের কথায় চুপচাপ বসে আছে সে। না হলে আজকের কাণ্ডে তার মাথা এমনিতে গরম হয়ে আছে। মনে মনে শুধু বলে চলেছে সে, শুধু একবার ওই মেয়েটাকে পাই, তারপর বুঝিয়ে দিব আমি সিনিয়র নাকি জুনিয়র ভাই। অসভ্য মেয়ে একটা। রুমে এসে দরজা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেঘনা। সূচনা উঠে এসে মেঘনাকে হাঁপাতে দেখে বলে, কি হয়েছে মেঘ, সব ঠিকঠাক তো? জমের ভয়ে পালাই যত, জম তো মোর বাড়ি এসে দাঁড়িয়েছে। সূচনা বুঝলো না কিছু, তাই না বুঝে বলে, মানে? তোর যে একটা দেবর আছে সেটা আমাকে আগে বলিসনি কেন? সূচনা কপাল কুঁচকে নেয়, ভাবুক হয়ে বলে। দেবর আমার? হ্যাঁ আছে তো, তবে তুই জানিস না? মেঘনা এবার বলে, আপুরে আমাকে ক্ষমা করে দে। সূচনা কপাল কুঁচকে বলে। ক্ষমা করব, কিন্তু কেন? কি করেছিস তুই? মেঘনা মিনমিন করলো। সূচনা সন্ধিয়ান গলায় বলে, কিরে, কথা বলছিস না কেন? এবার কি কাণ্ড ঘটিয়েছিস তুই? মেঘনা চুপ, একদম চুপ। যা দেখে সূচনা বলে, কি হলো মেঘ, কথা বল। দেখ, আমার অস্থির লাগছে তো। তোর বিয়েটা যদি ভেঙে যায় তবে আমাকে ক্ষমা করে দিস। আমার বিয়ে ভাঙবে মানে? কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? মেঘনা সূচনার হাত ধরে ওকে টেনে বিছানার উপর বসিয়ে দেয়। মাথা নত করে মিনমিন করে বলে, আসলে আপু আমি একটা কাজ করে ফেলছি। কি কাজ? কৌতূহলী হয়ে বলে সূচনা। মেঘনা আশেপাশে তাকায়, ভয়ে শুকনো ঢোক গিলে বলে, আসলে আমি আমি ওকে আমি আমার ওকে আমি মেঘনাকে ধমক দেয় সূচনা। কি? আমি ওকে বলেছি? সোজাসুজি বল, না হলে বলার দরকার নেই। আমি ওকে কিস করেছি, তাও মাঝ রাস্তায়। চোখ বন্ধ করে একদমে বলে মেঘনা। মুখ হা হয়ে যায় সূচনার। পিটপিট করে তাকাতে সূচনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখ ম্যাক, বল তুই মিথ্যে কথা বলছিস, আমার সাথে মজা করছিস। মেঘনা অসহায় গলেই বলে, না আপু আমি সত্যি বলছি, আমি ওকে আজকেই কিস করছি। সূচনার মাথায় হাত দিয়ে বলে, তুই এটা কি করে করতে পারলি মেয়ে? ও আবার হবু বর, আর তুই ওকে নিজের বোনের এত বড় ক্ষতি করতে পারলি তুই? ভ্যাবাচাকা খেয়ে যায় মেঘনা। সে বুঝলো না এখানে সূচনার হবু বরের কথা আসলো কোথা থেকে। কনফিউজ হয়ে বলে, এখানে ভাইয়ের কথা আসছে কোথা থেকে? সূচনা থামলো এবার, একটু ভাবলো, তারপর বলে, 1 মিনিট মেয়ে, তুই আমাকে পরিষ্কার করে বলতো তুই কাকে কিস করেছিস? মেঘনা তার হাত কসলাতে লাগলো। সূচনা তা দেখে ধমক দিয়ে বলে, এই এমন করছিস কেন? কথা কানে যায় না নাকি? সব বল বল, আমার টেনশন লাগছে তো নাকি? ফুপির ছোট ছেলেকে, যেটা বিদেশে থাকতো সেটাকে। নিজের হবু বরের কথা মেঘনা বলেনি বলে এটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সূচনা। তবে পরক্ষণে চোখ কপালে উঠে যায় তার। অবাক গলায় বলে, বোন তুই কি বলবি তুই কাকে কিস করেছিস? মেঘনা অপরাধীদের মতো মুখ করে বসে রইল। সূচনা কত সময় চেয়ে থেকে ফিক করে হেসে দিল। মেঘনার এক বাহু জড়িয়ে ধরে বলে, ডোন্ট ওয়ারি সিস, ভয়ের কিছু নেই, আমার বিয়ে ভাঙছে না, ওকে? আচ্ছা, কি করে হলো? এই সব বলতো আমার শুরু থেকে। মেঘনা সূচনার চোখে চোখ রাখলো। মিনমিন করতে করতে সবটা বলল তাকে। সবটা শোনার পর হেসে লুটুপুটি খাচ্ছে সূচনা। মেঘনা তার হাসি দেখে গাল ফুলিয়ে রাখলো। সূচনা হাসতে হাসতে বলে, লাইক সিরিয়াসলি বোন, তুই ওকে জুনিয়র হট ছেড়ে বলেছিস? তুই জানিস ও তোর থেকে গুনে গুনে 5 বছরের বড়? হ্যাঁ এ নয় বোনু, বলো হ্যাঁ। অভিক MBA কমপ্লিট করেছেন লন্ডনে, আর তুই তাকে? চোখ বড় বড় করে তাকাই মেঘনা। মুখ দিয়ে বেরিয়ে আসলো শব্দ। সূচনা ফের হাসতে আরম্ভ করলো। মেঘনা গাল ফুলিয়ে নিল, কিন্তু কানে বাজলো অভিক এই নামটা। মনে 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 কয়েকবার সেই নামটাকে বলল সে। সব কিছুকে তুচ্ছ করে দিয়ে যদি ছেলেটাকে নিয়ে ভাবা হয় তবে। এত সুন্দর ছেলে। মেঘনা নিজের কথার মাঝেই লজ্জা পেল। হঠাৎ করে এই মুচকি হাসির কারণ সে জানে না। জানবে কি করে? সে কিছু করেছে নাকি? হ্যাঁ, কিছুই করেনি মেঘনা। ছেলেটা যদি তাকে দেখে কিছু বলে তবে সে সোজাসুজি বলে দিবে। আপনি যাকে দেখেছেন সে আমি নয়, আমি হতেই পারি না, আমি কত ভদ্র একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? মেঘনা নিজের মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছিল। তখনই তানিয়া বেগম সূচনাকে নিয়ে আসতে বলে। এখন সূচনার থেকে বেশি লজ্জা পাচ্ছে
মেঘনা। সব তার পরিচিত মুখ, তবে একটা ছাড়া, নতুনভাবে দেখছে সে তাকে। সূচনাকে নিয়ে বসে ঘরের দিকে পা বাড়ে মেঘনা। চোখ তুলে একবার গম্ভীর মুখ করে বসে থাকা লোকটাকে দেখল। সে এখনো ফোনের দিকে তাকিয়ে আছে। অভিক। সূচনা সবাইকে সালাম দেয়। সালাম শুনে অভিক চোখ তুলে তাকায়। প্রথম নজর সূচনার উপর পড়ে। সবাই সালামের জবাব দিল। অভিকের দৃষ্টি হঠাৎ করেই পড়ল পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। একবার দেখে চোখ নামিয়ে নিল, কিন্তু কয়েক মিনিট পর আবারও তাকায় সে। চোখ বড় বড় করে মেঘনাকে দেখছে অভিক। অবিশ্বাস্য গলায় বলে, এই মেয়েটা এখানে কি করে? চোখ বড় বড় করে দেখছে সে। আজ দুপুরে সব কথা তার মনে পড়ে যায়। রাগ বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে রইল অভিক। মেঘনা একটু আর চোখে অভিকের দিকে তাকায়। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। চোখ দিয়ে যেন অভিক খেয়ে ফেলবে মেঘনাকে। মেঘনা মনে মনে দোয়াদুর পড়তে লাগলো। ও আল্লাহ, এই বেটা যেন আম্মুকে কিচ্ছু না বলে। যদি বলে দেয় তাহলে তো আমি শেষ, খুন্তি নিয়ে মারবে আমায়। ইস, কোন দুঃখে যে আমি ডেয়ার নিয়েছিলাম। এখন ঠেলা সামলাও মেঘ। নিজেকে মনে মনে বকা দিচ্ছে। জুসের ট্রে নিয়ে সবাইকে দিল। এবার পালা অভিকের দিকে যাওয়ার। মেঘনা একটু বোকা হেসে তার সামনে যায়। অভিকও তার দিকে তাকিয়ে আছে। জুসের ট্রে বাড়িয়ে মেকি হেসে বলে, এই নিন ভাইয়া। অভিক চোখ পিট পিট করে বলে, ভাইয়া, তবে আমি তো আপনার জুনিয়র আপু, তাই না? আপনি আমার সিনিয়র, আর আপনার প্যারাও আমাকে সামলাতে হবে। আর তখন যেন কি বলছিলেন আমায়? সবার আড়ালে কথা বলছে অভিক। বড়রা নিজেদের কথার মাঝে ব্যস্ত থাকার কারণে অভিকের কথা শুনছে না। মেঘনা ভয় পেয়ে গেল। ও নিজেকে সামলে নেই। মেকি হাসি দিয়ে বলে, কি সব বলছেন ভাইয়া? আপনার সাথে তো আমার প্রথমবার দেখা হলো। আর তখন মানে কখন ভাইয়া? অভিক মেঘনার চালাকি ধরে ফেলেছে, কিন্তু সে কিছু বলল না তাতে, বরং একটু হেসে মেঘনার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে, ডোন্ট কল মি ব্রাদার, জাস্ট সে হট বেবি। মেঘনা সরে দাঁড়ায় অভিক থেকে। অভিক ঘাড় ঘুরিয়ে দেখল মেঘনাকে। মেঘনার এবার ভয়ে হাত পা টান টান হয়ে যায়। শুকনো ঢোক গিলে তাকাই অভিকের দিকে। সেও তার দিকে চেয়ে আছে, যার কারণে অস্বস্তিতে পড়তে হচ্ছে মেঘনাকে। অভিক এবার নিজের নজর ঘুরিয়ে রেহনা বেগমকে বলে। মা, এই মেয়েটাকে? রেহনা বেগম দেখল অভিককে। মেঘনাকে নিজের কাছে ডেকে এনে বসিয়ে বলেন, ওকে, তুমি চিনলে না অভিক? আরে ও তোমার মামার ছোট মেয়ে মেঘনা, আমাদের মেঘ। অভিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টির সম্মুখীন হতে কান্না পেল মেঘনার। এতটা ভয় ডর তার ডেয়ার ডান করার সময়ও লাগেনি, তবে এখন লাগছে। অভিকের এমন বাজ পাখি নেই দৃষ্টি তাকে কঠিন বিবৃতির মধ্যে ফেলে দিচ্ছে। মেঘনা শুকনো ঢোক গিলে রেহনা বেগমের কথা শুনলেন। মেঘ, এটা হচ্ছে তোমার অভিক ভাইয়া, আমার ছোট ছেলে। ওর কথা বলছিলাম আমি, তোমাকে মনে আছে? উপন্যাস মাথা নাড়িয়ে সম্মতি দিল মেঘনা, যার অর্থ তার মনে আছে। অভিককে মেঘনার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সেলিনা বেগম বললেন, কি হয়েছে দাদু ভাই? ওকে এমন করে কি দেখছো? দেখছি যে ওর বয়সটা কত। শান্ত নিলিপ্ত ভঙ্গিতে কথা বলে সে ফের তাকায় মেঘনার দিকে। মেঘনা জানে কেন অভিক এই কথা জিজ্ঞেস করেছে। রাস্তা থেকে জুনিয়র বলাতে সে ক্ষিপ্ত হয়েছে। বোধহয় অভিকের কথাই জবাব দিল রেহেনা বেগম। আরে বেশি বয়স না, আমাদের তন্নি সমবয়সী। তন্নি আর ও 2 দিনের ছোট বড়। মাত্র 2 দিনের ছোট বড়, আর আমার সিনিয়র আপু? বাহ! কথাটা শ্রবণ হতেই অভিকের দিকে তাকায় মেঘনা। ভীততার দৃষ্টিভঙ্গি, যা হাসির কারণ হলো অভিকের। পাশে খোঁচা মারল নিজের ভাই অনিককে। অনিক যে এত সময় ধরে লজ্জায় রাঙ্গা হয়ে মাথা নত করে বসেছিল, কারণ তার হবু বউ তার ঠিক সামনে সোফায় বসে আছে। একটু পরপর অনেক মাথা তুলে সূচনাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। অভিক খোঁচা মেরে বলে, ভাই, তুমি বললে না তো যে তোমার এত দুষ্টু একটা শালিকাও আছে? কপাল কুঁচকে অভিকের দিকে তাকাই অনেক। পাশে মেঘনাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাসলো। মেঘনাও মেকে হাসি দিল। অভিকের দিকে তাকিয়ে বলে, এখানে বলার কি আছে? তুই জানিস না মামার ছোট মেয়ের কথা? জানি তো যে আমার মামা তো ছোট বোন আছে, তবে এটা তো এখন আর ছোট নেই। অনেক সন্ধিয়ান দৃষ্টিতে তাকাই। অভিক চোখ টিপ দিতেই সে ভ্যাবাচাকা খেয়ে যায়। কৌতূহলী হয়ে ইশারায় জিজ্ঞেস করে, আর ইউ সিরিয়াস? অভিক তার মতো করেই বলে, নিশ্চিত? পুরোপুরি? 1000%। অনেক হাসলো। অভিক পাশ ফিরে একবার মেঘনাকে দেখলো। ভয়ে নীল পড়ে গিয়েছে মেয়েটার মুখ। হঠাৎ করেই অভিকের মাথায়
আরও একটা বুদ্ধি এলো। সে দুষ্টু হেসে ফিসফিস করে বলে, হেই সিনিয়র আপুই, জানো তুমি না বললে তো আমি জানতামই না যে আমি কতটা হট। মেঘনার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে শীত দ্বারা দিয়ে। শুকনো ঢোক গিলে পাশ ফিরে অভিককে দেখলো। তাকাতে চোখ টিপ দিল অভিক। মেঘনা এবার ভয় ভুলে রাগ করলো, কারণ সে নিশ্চিত অভিক কাউকে কিছুই বলবে না। বলার হলে এতক্ষণে বলে ফেলতো। মেঘনা মনে মনে বলে, ওরে বেটা, আমার সাথে ফাজলামি করা, চিনিস আমায় আমি কে? একদম বুঝিয়ে দেবো কে আমি। এত সময় আমি খুদাই ভয় পাচ্ছিলাম, এবার বুঝিয়ে দেবো আমি কি। মেঘনা সরে এলো। বড়রা মিলে বিয়ের তারিখ ঠিক করতে চাইলেন। সূচনা আর অনিককে আলাদা কথা বলার জন্য পাঠানো হলো। সূচনা আর অনিক ছাদে গেল। মেঘনা তো কম যায় না, সেও কুটো বুদ্ধি নিয়ে পা টিপে টিপে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। কান পেতে শুনতে চাইল কি বলছে তারা, কিন্তু ঠিকঠাকভাবে শুনতে পারছে না বলেই সে কানটা পেতে দিল। গভীর মনোযোগ দিয়ে সে শুনছে। তখনই কেউ একজন বলে, সিনিয়র আপু, এমন করে কারো কথা শোনা ঠিক নয়। আপনি আমার সিনিয়র হয়ে যদি এমন কাজ করেন তবে আমরা জুনিয়ররা কি করব? কানে কাছে এমন ফিসফিস শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় মেঘনা। অনাকাঙ্ক্ষিতভাবে দুজন একে অপরের মাথার সাথে বাড়ি খেলো। মেঘনা কপালে হাতে শব্দ করলো। অভিক তা দেখে একটু হেসে আবারও বলে, কি হলো সিনিয়র আপু, আপনি না আমাকে জ্বালাতন করবেন বলছেন, এখন কি হলো? মেঘনা এবার বলে, আরে আপনি তো আচ্ছা লোক একজন, সেই কখন থেকে আমাকে সিনিয়র আপু বলছেন? আমি আপনার কোন জন্মের সিনিয়র আপু বলেন তো ভাইয়া? অভিক চোখ ছোট ছোট করে তাকায়, যা দেখে মেঘনা একটা শুকনো ঢোক গিলে। অভিক একটু হেসে বলে, সত্যি ভাইয়া বলেন আপনি আমাকে? কিন্তু তখন যেন কি বলছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। মেঘনার দিকে একটু ঝুঁকে এলো অভিক। মেঘনা নিজেকে দেওয়ালের সাথে চেপে নিল। জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষ তার এতটা কাছে। একে অপরের নিঃশ্বাস আশ্রে পড়ছে মুখের উপর। উষ্ণ গরম নিঃশ্বাস যেন মাতাল করার ন্যায়। মেঘনার গলা শুকিয়ে এলো। ভয়ে রীতিমতো ঘাম ছুটছে তার। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে তা নজর দিল অভিক। একটু লুকিয়ে হাসলো সে। মেঘনার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি এত বেশি হট তা তো আমি জানতামই না সিনিয়র আপু। দেখেন না, আমার গরমের কারণে আপনার শরীর থেকে ঘাম ঝরছে। উফ, কি হট তাই না? ছি, আপনি কি বাজে। আমি বাজে তাই না? আর মাঝ রাস্তায় আমাকে কিস যে করেছে, সে সাধু, ঠিক আপনার মতো, তাই না ম্যাডাম? দাঁতে দাঁত চেপে কথা বলছে অভিক। এক হাত তার দেওয়ালে ভর দিয়ে সে মেঘনার দিকে ঝুঁকে আছে। এত সময় ধরে শান্ত অভিক এবার চেতে উঠেছে। রাগে সে কটমট করতে করতে বলে, যে মেয়ে মাঝ রাস্তায় ছেলেদের ধরে কিস করতে পারে সে নিশ্চিত দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? আর সেই তুলসী পাতাটা হলেন আপনি, তাই না? দাঁতে দাঁত পিষে বলা কথাটা শুনে হার্ট অ্যাটাক করার উপক্রম হলো মেঘনা। এখন বুঝতে পারছে সে কত বড় একটা ভুল করেছে। ভয়ের চোটে নাকি কান্না করে বসে কে জানে। মেঘনা যতই দুষ্টুমি করুক না কেন, ও এতটাও কঠিন নয়। প্রচুর নরম মনের মেয়ে। তাই তো অভিকের সামান্য ধমকে কান্না পেয়ে যাচ্ছে ওর। নিজেকে অভিকের সামনে শক্ত করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া আসলে সেটা একটা গেম ছিল। অভিক কপাল কুঁচকে বলে, কাউকে চুমু খাওয়া তোমার জন্য একটা গেম? লাইক সিরিয়াসলি? সব থেকে বড় কথা হলো তোমার বয়স কত? এইটুকু বয়সে এইসব হট শব্দ ব্যবহার করো, লজ্জা করে না? মাথা নত করে নাই মেঘনা। রাগ, লজ্জা, দুঃখ, অপমানে চুপ করে বসে রইল সে। অভিক আর মেঘনার মাঝে দূরত্ব সামান্য পরিমাণে, কিন্তু এর মাঝেও একবারও অভিক তার শরীর স্পর্শ করে না, যেটা ভালো করে লক্ষ্য করেছে মেঘনা। ভালো লেগেছে তার। একবার চোখ তুলে অভিকের সেই রাগী ফেসটা দেখল। উজ্জ্বল বর্ণের গায়ের রং, লম্বা চওড়া বডি, সাদা শার্ট জড়িয়ে আছে, কালো প্যান্টের সাথে ইন করে পরা, সিল্কি চুলগুলো সুন্দর করে সেট করে রেখেছে। একটা জিনিস বারবার গা কাটা দিয়ে উঠছে মেঘনার, আর সেটা হলো অভিকের বডি স্মেল। কড়া মিষ্টি গন্ধ এসে বারবার নাকে বাড়ি খেয়ে যাচ্ছে। এর কারণে মেয়েটা শরীর ঝাঁকিয়ে উঠছে বারবার। শুকনো ঢোক গিলে তাকাই অভিকের দিকে। সে তার দিকে তাকিয়ে থেকে বলে, আজ যেটা করছো না সেটার শাস্তি পেতে হবে তোমায়। আমায় শাস্তি দেওয়ার আপনি কে? মুখ ফসকে বলে ফেলে মেঘনা। এর সাথে সাথে রাম ধমক খেয়ে চুপসে যায় সে। অভিক কটমট করতে করতে বলে, এই মেয়ে, বয়স কত তোমার? বয়সের আগে বেশি পেকে গিয়েছো দেখি। ডোন্ট ওয়ারি, আমি আছি না। তোমাকে কি করে পাকা থেকে ভালো করে কাঁচা চিবিয়ে খেতে হয় সে আমি তোমাকে দেখাবো। অভিকের কথার আগামাথায় কিছু বুঝল না মেঘনা। কি করবে অভিক? তাকে কাছে চিবিয়ে খাবে মানে?
আর মেঘনার মাথায় একটা জিনিস এলো না, সামনে একটা ঘটনার জন্য অভিক তার সাথে এমন ব্যবহার করবে। সামনে একটা ডেয়ার ডান করতে গিয়ে যে মেয়েটার বিয়ে হয়ে যাবে সেটা যদি হুনাক্ষেরও টের পেত তবে জীবনের এই ভুল করতো না মেঘনা, তাও কিনা এমন একটা মানুষের সাথে যে তার জীবনটাকে একদিনে তেজপাতা করে দিয়েছে। ভয়ে বারবার হাত পা ঠান্ডা হয়ে পড়ছে মেঘনার। কিছু সময় পরপর শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করছে, তবে কিছুতেই তা হচ্ছে না। আজ যেন সাবরিনার কথা সত্যি হলো, বড় বোনকে দেখতে এসে ছোট বোনেরও বিয়ে ঠিক হয়ে গেল, যেটা ছিল মাথা নষ্ট করার ব্যাপার। কারণ তখন অভিক তাকে শ্বাসের নিচে এসে কি জানি রেহনা বেগমকে বলল। এরপরে সূচনার সঙ্গে মেঘনার হাতেও আংটি পরিয়ে দিয়ে গেলেন। প্রথমে মেঘনা মনে করেছিল হয়তো এমনি ফুপু পরিয়েছেন, তবে যখন সেলিনা বেগম বলেন, এই তো আমার মনের মতো নাত বউ, আমার অভিকের হবু বউ। মেঘনার যে তেজ, ওর ধারাই আমার সাথে ঝগড়া করা সম্ভব। রেহানা তো জীবনেও ঝগড়া করতে পারলো না, আর সূচনার তো ভেজা বিড়াল। তবে মেঘনা হলো বাঘিনী, মনের মতো বউ পাইয়ে দিয়েছে অভিক আমাকে। তখন মেঘনা শুধু থ হয়ে চেয়েছিল তানিয়া বেগমের খুশি দেখে একে বাড়িতে 2 মেয়ে যাচ্ছে। সূচনাও বেশ খুশি হয়েছে, কিন্তু মেঘনা তার কাছে কেউ কিছু জিজ্ঞেসও করলো না, আর করবেও না, কারণ সবাই জানে যে মেঘনা নিজের বাবার কথার উপর কোনো কথা বলবে না। আর হলোটাও এমন, অভিককে মেয়ে জামাই হিসেবে বেশ পছন্দ হয়েছে তার বাবা সিদ্দিকী সাহেবের। নিজের বোনের ছেলে বলে কথা, একই বাড়িতে 2 মেয়ে যাবে, এর থেকে বড় আনন্দ আর কি আছে। মেঘনা থ মেরে এখনও বসে আছে, কান্না পাচ্ছে তার, সব অনুভূতি মিলিয়ে এখন কান্না। দেখলি মেঘরানি, আমি কতটা ভালোবাসি তোকে, তোকে রেখে যাব না, এমনকি শ্বশুর বাড়িতেও নিয়ে যাব নিজের চা করে। ওয়াও, কি মজার তাই না? তোর আর আমার বিয়ে একই দিনে হবে। মেঘনাকে নিয়ে সূচনার রুমে এলো, এসে তাকে কথাগুলো বলল। অনুভূতিহীন মেঘনা কোনো কথাই বলছে না, সূচনাকে জড়িয়ে ধরে বলে, আপু, এমনটা না হলে কি হতো? আমি ওনাকে বিয়ে করব না, সামান্য একটা ডেয়ার ডান করার জন্য আজ আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। আমি এই বিয়ে করব না। ওই অভিক ভাইয়া আমাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করছে কেন? পৃথিবীতে তো কত মানুষকে কিস করে, তাই বলে কি সবাইকে বিয়ে করতে হবে? আপু, তুমি কিছু করো না প্লিজ। মেঘ, তুই কি বোকা নাকি? থামলো সূচনা, এইবার বলে, মেঘ, সামান্য শাস্তি মনে করেছিস তুই? আরে বোকা, যদি অভিকে তোকে শাস্তি দিতে হতো তবে ও তোকে অন্য কিছু করতে হতো পারতো, যেমন ধর আম্মুকে বলতে হতো পারতো, তাই না? মেঘনা ভাবলো, আসলেই তো, যদি অভিকে তাকে শাস্তি দিতেই হতো তাহলে তো অন্যভাবেও দিতে পারতো, কিন্তু বিয়ে করতে চাইলো কেন? মেঘনা বলে, তাহলে উনি আমাকে বিয়ে করতে চাইলেন কেন? সূচনা নিজের মাথায় চড় মেরে মেঘনাকে ধরলো, তারপর বলে, আমার বোকা বোন রে, তোকে নিয়ে কি করব? তুই বুঝিস নি যে অভিক তোকে পছন্দ করেছে? আজ ফুপির 2 ছেলে আমাদের দুজনকেই দেখতে এসেছিল। কি? জি। মেঘনা অবাক গলায় বলে, মানে কি আপু? ওরা শুধু তোমাকে নয় বরং আমাকেও দেখতে এসেছিল, কিন্তু কেন? সূচনা হাসলো, এবার সে বলে, অভিকের জন্য অনেক আগ থেকেই মেয়ে দেখা হচ্ছিল। ফুপি প্রথম যেদিন আমাকে দেখতে এসেছিল সেদিন তোকেও তার পছন্দ হয়। নিজের ভাইয়ের মেয়েদের নিজের ছেলেদের বউ করবে বলে উনি ঠিক করেন, কিন্তু সমস্যা হলো অভিক ছিল লন্ডনে, ওর আসতে সময় লাগলো। কাল রাতেই ও দেশে ফিরেছে। ও সবটা জানতো, তবে ফুপি আগে বলেছিল যদি অভিকের পছন্দ হয় তবেই কথা আগাবেন। আর রইল তোর কথা, তাহলে তোকে বললে তুই কোনো না কোনো কাণ্ড করে নিজের বিয়েটা ভাঙতি, তার সাথে আমারটাও, আর ফুপিদের সামনে বাবা মা লজ্জিত হতো। তার চেয়ে ভালো তোকে না জানিয়ে সবটা করেছিল সবাই। মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঘনা। তার পিঠ পেছনে এত কিছু চলছে আর সে এটা জানতেই পারল না। সূচনা মেঘনার চুলগুলো এলোমেলো করে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মেঘনা ভাবতে লাগলো, আজ একদিনে তার জীবন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই একদিনে প্রথমবার কাউকে কিস করলো, তারপর সে জানলো নিজের হবু বরকেই কিস করে দিয়েছে সে। মেঘনা নিজেকে বোঝাতে লেগে পড়লো, তখনই সূচনার ডাক। মেঘ, মেঘ, এদিকে আয় তো। মেঘনা নিজেকে বোঝাতে লেগে পড়লো, তখনই সূচনা ডাকে তাকে। বারান্দায় দাঁড়িয়ে ডাকছিল সূচনা। মেঘনা উঠে যায়, কি হয়েছে জানতে চাইলে সে নিচের রাস্তা থেকে ইশারা করে। সেখানে ফুপিরা সবাই গাড়িতে উঠছে। সূচনা লজ্জায় ভরা দৃষ্টিতে অনেককে দেখছে। মেঘনা তাতে পাত্তা না দিয়ে যখনই রুমে
যেতে নিবে। তখনই নজর পড়ল গাড়ির ড্রাইভিং সিটে বসতে যাওয়া অভিকের দিকে। অভিক গম্ভীর মুখে সিট বেল্ট লাগাচ্ছিল। হঠাৎ করেই তার নজর যায় বারান্দায় দাঁড়িয়ে থাকা মেঘনার দিকে। চোখাচোখি হতেই চোখ নামিয়ে সরে দাঁড়ায় মেঘনা। অভিক কোনো প্রতিক্রিয়া না করে ঠাই কত সময় তাকিয়ে থাকে, কিন্তু মেঘনা লজ্জায় মরিয়া হয়ে উঠল। এ কেমন অনুভূতি? এত লজ্জা করছে কেন? তার চোখে চোখ পড়তেই এখন শত মানা করলেও মেঘনা ছিল অভিকের হবু স্ত্রী। যদি এর আগে কখনো তাদের দেখা কিংবা কথা হয়নি, তবে একে অপরের নাম শুনেছি কয়েকবার। প্রথম দেখে কি অভিকের পছন্দ হয়েছিল মেঘনাকে, নাকি অন্য কিছু? মেঘনা কি অভিককে পছন্দ করবে? তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে ধরতে পারবে? একটা ডেয়ার যেটা বদলে দিল মেঘনার পুরো জীবনটা, তাও একদিনের মধ্যে। অভিকরা চলে যাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছে মেঘনা আর সূচনা। প্রথমে কত সময় ধরে প্যান প্যান করলো, পরে ঠিকই অভিককে মেনে নিয়েছে মেঘনা। তত হলো এত সুদর্শন ছেলেকে কি না করা যায়? ঘুমের ঘোর একটু পরপর মুচকি হাসি দিয়েছে সে। সূচনা ঘুম ভেঙে যাওয়াতে ডাকলো মেঘনাকে। এই মেঘ, মেঘ, কি হলো ওর? সন্ধ্যা হয়ে গিয়েছে তো, এবার তো ওর। গায়ে চাদর জড়িয়ে ধরে ঘুমন্ত গলায় মেঘনা বলে। ও ফাপু, আরো একটু ঘুমাতে দাও তো। সূচনার গায়ের থেকে চাদর টেনে উঠিয়ে বলে। আপুর বাচ্চা, জলদি ওঠ, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসবি। ভুলে গিয়েছিস সামনের সেমিস্টার? এই হলো এক জ্বালা, তাকে শান্তিতে ঘুমোতে দেয় না তার মা আর বোন। মেঘনাকে টেনে টুনে উঠিয়ে দিল সূচনা, নিজে চলে যায়। ঘুম ঘুম হাতে ফোনটা নিয়ে বসলো মেঘনা। আলসেমিতে পিএইচডি করে রেখেছে সে। ঘুম তার চোখ থেকে দূরেই যায় না। ঘুম ঘুম হাতে ফোন ঘাটাঘাটি করতে লাগলো। কত সময় পর সূচনা এসে তাকে এমন করতে দেখে চেঁচিয়ে উঠল। মেঘ, কপাল কুঁচকে তাকিয়ে মেঘনা বলে। আপু প্লিজ এমন সারের মতো চেঁচামেচি করো না, বিরক্ত লাগে তো। এখন আমাকে একটু ফোন দেখতে দাও, এরপর পড়তে বসবো। সূচনা কোমরে এক হাত রেখে রাগী চোখে তাকাতে মেঘনা ফোনটা রেখে দিল। উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বেরিয়ে এসে পড়ার টেবিলে বসে বই খুলো। আজ সারাদিনের কথা এক প্রকার মাথা থেকে মুছে গিয়েছে তার। গালে এক হাত দিয়ে নিজের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিহিত ছোট এঙ্গেজ রিংটা দেখে কত সময় চেয়ে থেকে বলে ওঠে। আপু, এই রিংটা কি তোমার? নিশ্চয়ই তোমার। আমি বোধহয় পড়েছিলাম ঘুমানোর আগে। এই নাও তো, নিয়ে নাও, পরে আমার হাত থেকে হারিয়ে যাবে। সূচনা ছোট ছোট চোখ নিয়ে তাকিয়ে আছে। ঠোঁট উল্টে বলে। তুই আসলে আমার বন্ধু মেঘ? না মানে আজকের এত বড় একটা কথা তুই কি করে ভুলে গেলি? তোমার মাথায় কি ঘিলু নেই? সূচনার এমন করে বলাতে অপমান বোধ করলো মেঘনা। গাল ফুলিয়ে বইতে মুখ গুজে, তবে নজর সেই রিংটার দিকে। অনেক সময় তাকিয়ে থাকার পর সবটা তার মাথায় এলো। লাফিয়ে উঠে পড়লো সে। মেঘনা একটু চেঁচিয়ে বলে। আমার তো ওই হট জুনিয়রের সাথে এঙ্গেজড হয়েছে, তাই না? মনে পড়েছে, মনে পড়েছে। বেটা লুচু আমারে দেখে যে ওর ভালো লাগছে সেটা না বলে বলে আমাকে কিস করার দায়ে তোমাকে শাস্তি স্বরূপ বিয়ে করব। কি হচ্ছে এখানে? তানিয়া বেগমকে দেখে মেঘনা সোজা হয়ে নিজের টেবিলে বসলো। মেঘনা বেগম মেয়ের জন্য সন্ধ্যার নাস্তা ও তার সাথে কফি করে নিয়ে এসেছে। সূচনার দিকে এগিয়ে দিতেই সে বলে। ওহ মা, তুমি কেন কষ্ট করতে গেলে? আমি তো এমনিতেই করতাম, তাই। তানিয়া বেগম একটু হাসলেন। সূচনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। তোমার তো সারা জীবন কাজ করার দিন এসেই পড়েছে। কয়েকদিন পর থেকে শুরু হবে সেই দিন। আমার কাছে যতদিন আছো ততদিন না হয় আমি নিজেই মেয়েদের করে খাওয়াই। কেন মা, আমি কোথায় যাচ্ছি? আপু গেলে যাবে ও শ্বশুরবাড়ি। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু যাব না। তানিয়া বেগম আর সূচনা হাসলো তার কথাই। সূচনা বলে। হ্যাঁ, তোকে আর যেতেই হবে না। অভিক যে ছেলে। কেমন ছেলে অভিক ভাইয়া? সূচনা দুষ্টু হাসলো, তারপর বলে। সেটা না হয় তুই নিজেই দেখবি। তানিয়া বেগম তাড়াতে এবার বলেন। মেঘ, সুচি, খাবার শেষ করে বসার ঘরে আসিস, কথা আছে তোদের সাথে। কি কথা মা? তোমাদের বিয়ের সম্পর্কে কিছু আলোচনা করব। কে কি পড়বে, কাকে কাকে দাওয়াত করবে, সবটা। বিয়ে ছোট একটা শব্দ, যেটা মেঘনার সাথে এখন জড়িয়ে গিয়েছে। তার তো ভাবতে অবাক লাগছে তারও বিয়ে হবে। একদিনে জীবন কতটা পরিবর্তন হয়ে গেল, তাই না? তানিয়া বেগম চলে যায়। মেঘনা ধপ করে চেয়ারে বসে পড়ল। সূচনা এগিয়ে এসে বলে। কি হয়েছে মেঘ?
আপু আমি বিয়ে করব না। কিন্তু কেন মেঘ? চোখ তুলে তাকায়, ভয়ত গলায় বলে। আপু আমি যাকে চিনি না জানি না, প্রথমবার দেখা হয়েছে, তার উপর আমি তার সাথে কেমন ব্যবহার করেছি এইসব বাদ দিলেও সে আমার কাজিন হয়। আমি কি করে ওনাকে বিয়ে করি? সূচনা শান্ত গলায় বলেন। অনেক বুঝি আমার কিছু হয় না, সেও তো আমার কাজিন হয় তাই না? হলেও কি আপু, অনেক ভাইয়াকে তুমি আগে থেকে চেনো জানো, আর আমি তো তাকে আজ প্রথম দেখলাম, কখনো দেখা হয়নি, কথা হয়নি, আবার আমি রাস্তার মাঝে। নিজের দুহাত মুখ ঢাকে মেঘনা। সূচনা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে তার সামনে বসলো। মেঘনার মুখ থেকে হাত সরিয়ে নিয়ে বলে। মেঘ, এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়। আর অভিক খুবই ভালো আর বুঝদার ছেলে। ও না বুঝে এই বিয়েতে হ্যাঁ বলেনি নিশ্চিত। তুই বেশি বেশি করছিস। একবার মন খুলে তুই অভিককে ঢুকতে দে, দেখবি তুই ওর প্রেমে পড়ে গিয়েছিস। তখন বলবি মন খাঁচায় বন্ধে তুমি। আমি কি তাকে নিজের মনের খাঁচায় বন্দি করতে পারবো নাকি? কেন পারবি না? অবশ্যই পারবি। তুই বিয়ের আগের এই কয়েকদিন অভিকের সাথে মিশে যা, একদম বন্ধু হয়ে যায়। ভালোবাসা হতে কতক্ষণ? মেঘনা মাথা নাড়ে। সূচনা নিচে চলে যায়। মেঘনা এখন একা থাকবে, তার একা থাকা প্রয়োজন। নিজেকে বুঝতে সময় দিতে হবে তাকে। কলেজ মাঠে মালিয়া নিজের যান বাঁচিয়ে ছুটে বেড়াচ্ছে। সাবিনা হাসতে হাসতে মাটিতে আছে। তার এখন এমন ছোটাছুটি করার ক্ষতি নেই, তবে মেঘনা ছাড়ছে না মালিহাকে। তার এমন উদ্ভট ডেয়ারের কারণে আজ তার জীবন এটা এমন হয়ে গিয়েছে। কলেজে এসে মালিহাকে তাড়া দিয়েছে মেঘনা। তাড়া পেয়ে সে যে ছুট লাগিয়েছে মালিহা, এখনও থামার নামগন্ধ নেই। মালিহাকে তাড়া করে মেঘনার চেঁচিয়ে বলছে। দাঁড়া শয়তান্নি, পালাচ্ছিস কেন এখন? আজ তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর জন্য, শুধু তোর জন্য আজ আমার বিয়ে হতে যাচ্ছে। মালিয়া এবার থেমে গিয়ে বলে। দোস্ত, আমাকে একটা ধন্যবাদ দে। আমার জন্যই তোর বিদেশে কাজিনের সাথে তোর বিয়ে হতে যাচ্ছে। তা না করে তুই আমাকে মারছিস। ইটস নট ফেয়ার ইয়ার। না, বাঁকা চোখে তাকাতে মালিয়া চুপ। আজ 4 দিন পর সে কলেজে এসেছে। এই 4 দিনে তার জীবন নরক বানিয়ে দিয়েছে তার মা তানিয়া বেগম। ঘরের কাজ শিখাতে শুরু করেছেন উনি, যেটা বেশ বিরক্তির কারণ মেঘনার কাছে। মেঘনা আজ এক প্রকার জেদ করে কলেজে এসেছে, কারণ তার ভালো লাগে না এমন বাড়িতে বসে এসব কাজ করতে। তবে কি আর করার, তানিয়া বেগম বারবার বলেন। কদিন পর তো বিয়ে, ওই বাড়ি গিয়ে কাজ করে শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে। তো এখন থেকেই সব শিখো। মায়ের কথা গায়ে না মেখে আজ কলেজে এসেছে সে। মালিয়ার সাথে ঝগড়া করতে লেগে পড়েছে। মেঘনা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। তোর জন্য আজ আমার বিয়ে হচ্ছে, তোকে তো ছাড়ছি না, আর তার উপর তুই আমার টাকাও দিচ্ছিস না কেন? তোকে আজ ছাদ থেকে ফেলে দিব। দাঁড়া, পালাচ্ছিস কেন? মালিয়াকে ধরে দাঁড় করে মেঘনা। মালিয়া অসহায় গলায় বলে। দোস্ত প্লিজ এমন করিস না। দেখ, টাকাটা আমি আনতে চাইছি, তবে ভুল করে রেখে আসছি। সত্যি বলছি, কাল দিয়ে দিব তোর টাকা। মেঘ ছাড়। মেঘনা ওর কান টেনে ধরল। মালিয়া লাফালাফি করতে লাগলো। সাবরিনা এসে মেঘনার থেকে ওকে সারাতে সারাতে বলে। মেঘ, ও বলছি তো কাল দিয়ে দেবে, তো এখন ওকে ছাড়। আর 1 মিনিট, তোর না বিয়ে হয়ে যাচ্ছে, এত বড় লোক জামাই পাইতাছিস, তাহলে এই টাকা কেন চাই তোর? মেঘনা টেরা চোখে তাকায়। অভিক সম্পর্কে কথা তুলতেই তার কেমন যেন অনুভব হতে লাগলো। মনে পড়লো তার নাকে বাড়ি খাওয়া সেই বডি স্মেলের কথা। গা কাটা দিয়ে উঠল মেঘনার। নিজেকে শান্ত করে সে সাবরিনাকে ছাড়ি দিয়ে বলে। আমার জামাইয়ের টাকা আছে, কিন্তু তাই বলে যে ওর কাছে পাওনা টাকাটা ছেড়ে দিব এমন না। ওইটার কারণেই তো আজ আমি জামাই পাইছি। তো দোস্ত, তুই মানছিস যে আমার কারণে তুই এত হ্যান্ডসাম একটা জামাই পাইছিস? এখন তো আমাকে ট্রিট দে। মেঘনা ওর কান ফের টেনে ধরে বলে। হ্যাঁ দিব তো, এই যে দিচ্ছি তোকে ট্রিট। কত মজা তাই না দোস্ত? মালিয়া নিজের কান ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। তখনই মেঘনার কল এলো ফোনে। ব্যাগ থেকে ফোন বের করতে দেখলো সূচনা কল দিয়েছে। সে এই সময় কল দিয়েছে কেন? হ্যালো আপু, বলো। 5 মিনিটের মধ্যে কলেজ গেটে আসো। ব্যবচাকে খেয়ে যায় মেঘনা, না বুঝেই বলে। হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি আসো, না হলে আমি ভেতরে আসলে তোমার জন্য ভালো হবে না। ইউ নো বেবি, আই এম টু মাচ হট গাই। থ মেরে চাই মেঘনা। অভিকের কথা তার মাথার উপর দিয়ে গিয়েছে। লাইক সিরিয়াসলি, তাকে এই ছেলে থ্রেট দিচ্ছে।
তবে কেন? মেঘনা আর কিছু না বলেই মালিহা আর সাবরিনা থেকে বিদায় নিয়ে কলেজের বাইরে এসে দেয়। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। এক দৌড়ে এখানে এসেছে মেঘনা। তাকে দেখে বেরিয়ে এলো অভিক। সামনে এসে বলে, উফ গড, কেন আমি এত হট যার কারণে আমার হবু বউটা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে? মুখ দিয়ে চ করে একটা শব্দ বের করলো অভিক। মেঘনা সোজা হয়ে দাঁড়ায়। প্রথমেই জিজ্ঞেস করে, আপনার কাছে আপুর ফোন কি করে এলো? আর আপনি এখানে কি করছেন? এমন করে ডাকলেন কেন আমাকে? অভিক এতগুলো প্রশ্ন শুনে বিরক্ত হলো। হেয়ালিপূর্ণ গলায় বলে, উফ বেবি, এত পটপট কেন করো? সোজা গাড়িতে গিয়ে বসো। আর তুমি আমাকে আপনি করে কথা কেন বলছো? তুমি জানো না আমি তোমার জুনিয়র? মেঘনা বাঁকা চোখে তাকায়। অভিক যে তাকে খোঁচা মেরে কথা বলেছে তার নিশ্চিত বুঝে গেল। তাই তো সে নিজের এক আঙ্গুল উঁচিয়ে বলে, ইউ? মি হোয়াট? আই নো আমি হোয়াট। মেঘনা নিজের রাগ দমন করার চেষ্টা করে মাটিতে সজোরে লাথি দিল। অভিক ঠোঁট কামড়ে হেসে বলে, ও বউ, এমন করে রেগে থেকো না, খেয়ে ফেলতে মন চাইতো। হা হয়ে গেল মেঘনার মুখ। বড় বড় চোখ করে কিছু সময় চেয়ে রইল সে। অভিকের মুখে দুষ্টু হাসি দেখে সে বলে, অসভ্য? অভিক তা শুনে অবাক হওয়ার ভান করে বলে, কি বললেন আপু, আমি অসভ্য? তো আপনি কি? আমি যদি এইটুকুতে অসভ্য হই, তাহলে আপনি যে আমায় মাঝ রাস্তায় কিস করলেন সেটাতে কিছু না? সেটা বোধহয় ভদ্রলোকের কাজ। তাই তো আমিও আপনাকে কিস করে ভদ্রলোক হয়ে যাই। কি বলেন? অভিক অনেকটাই ঝুঁকে পড়েছে মেঘনার উপর। চারপাশে দেখলো মেঘনা। এখানে তেমন একটা লোকজনের আসা যাওয়া নেই। এখন কলেজ টাইম, সবাই ক্যাম্পাসের ভিতরে। কিন্তু তারপরও পথে চলা কিছু মানুষজন যা আসার সময় তাদের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিক আরও একটু ঝুঁকে পড়তে মেঘনা নিজের ব্যাগটা মুখের সামনে টেনে ধরল। এতে অভিকের মুখ গিয়ে লাগে মেঘনার ব্যাগের সাথে। চোখ মুখ বন্ধ করে নিল সে। তখনই সেখানে সূচনা আর অনেক এলো। অনেক অভিকে বলে, কি রে, তুই এমন করে আছিস কেন? আর মেঘনা কেমন আছো? মেঘনা ব্যাগ সরিয়ে নিল। অভিক সোজা হয়ে দাঁড়ায়। সূচনা মেঘনার কাছে এসে বলে, কি রে, তোকে সে কখন থেকে কল দিচ্ছি আর তুই কল রিসিভ করছিলি না কেন? নত মস্তকে দাঁড়িয়ে মেঘনা বলে, ক্লাসে ছিলাম, ফোনের সাউন্ড অফ ছিল। ওহ তাই বল। আচ্ছা, আমরা সবাই বিয়ের শপিং করতে যাচ্ছি। মা বললো তোকে নিয়ে যেতে। আমি যাব না, তোরা যা। বিয়েটা তো শুধু ভাবির হচ্ছে, তাই ভাবি একাই যাবে। একটু বিরক্তির গলায় বলে অভিক। মেঘনা চায় না অভিকের সাথে যেতে। ছেলেটা তার থেকেও বেশি পাজি, এটা সে বুঝে গিয়েছে। এত সময়ের মধ্যে তার জীবন তেজপাতা করে দিবে নিশ্চিত এটাতে মেঘনা। তাই সে বাহানা করলো, আপু আমি যাব না। এটা কেমন কথা? তুই বিয়েতে কি পরবি না পরবি সে তুই দেখবি না? না, তুমি একটা পছন্দ করে নিয়ে আসো, তাতেই হবে। অভিক তার একটু কাছ ঘেঁষে দেয়। নিচু গলায় হুঁশিয়ার করে বলে, যদি এখন আমার সাথে না যাও তবে সবাইকে বলে দিব যে তুমি কতটা ভদ্র মানুষ। আর ভালো করে জানেন ম্যাডাম, আমি বললে পুরোটাই বলবো। গাড়ির মধ্যে গাল ফুলিয়ে বসে আছে মেঘনা। তার পাশে ড্রাইভিং সিটে বসেছে অভিক। একটু পরপর মেঘনাকে দেখছে আর চোখা একটু পরপর মেঘনাকে দেখছে। আর যদি চোখোচোখি হয় তবে হেসে উঠছে সে। এতে বেশ বিরক্ত মেঘনা। তবে বেশ জোর করেই তাকে ঠেট দিয়ে অভিক নিজের সাথে করে নিয়ে আসে। পেছনের সিটে সূচনা আর অনেক বসে কথার পর কথা বলে যাচ্ছে। আর এদিকে মেঘনা যে কিনা এখান থেকে বাঁচতে চাইছে, বাঁচতে নয় বরং অভিকের দৃষ্টি থেকে বারবার লজ্জে ফেলছে অভিক তাকে। তার দৃষ্টিতে কিছু একটা তো আছেই যেটা মেঘনাকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। মেঘনা জোরে একটা শ্বাস ফেলে। গাড়ি থামতে সূচনা আর অনেক নেমে যায়। তারা তাদের মতো করে যেতে লাগলো। ম্যাচে মেঘনা এই অভিকের সাথে ফেঁসে গেল। সূচনাকে ডাকতে যাবে তখনই অভিক বলে, নিজে তো রোম্যান্স করতে পারো না, এখন ওনারা করছে তাতেও তোমার সমস্যা? মেঘনা তাকাই অভিকের দিকে, শান্ত গলায় বলে, একটা মানুষ এমন করে কেমনে কথা বলতে পারে? অভিক কিছুটা ঝুঁকে পড়ল মেঘনার দিকে। চোখে চোখ রেখে বলে, যেমন করে তুমি আমাকে কিস করেছিলে তাও মাঝ রাস্তায়, ঠিক তেমন করেই। একটা কথা বারবার কেন বলেন আপনি? ওটা একটা গেম ছিল মাত্র। তবে আমার জন্য অনেক কিছু ছিল। আমার ইজ্জত লুটে নিয়ে তুমি বলছো সেটা একটা গেম ছিল? এমনটা বলতে তোমার মুখে বাজলো না? হা হয়ে যায় মেঘনা। বিড়বিড় করলো সে, একটা মানুষ এতটা পাগল কি করে হয়? মাস শেষমেশ পাগলের সাথে বিয়ে দিচ্ছে। ফের মেঘনা বলে, আমি আপনাকে বিয়ে করব না।
তোমাকে কি জিজ্ঞেস করেছি নাকি আদেশ করেছি? মেঘনা এবার রেগে যায়, রাগী গলায় বলে। আমাকে আদেশ করার আপনি কে? তোমার হবু বর, অর্ধেক বড় বলতে পারো আমাকে। নির্লজ্জ কোথাকার। মেঘনা মুখ বাঁকিয়ে কথাটা বলে। এরপর তারা মলের দিকে যায়। সূচনা তো নিজের মন মতো করে কেনাকাটা করতে লাগলো। তবে মেঘনা সে শুধু তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছে। যেখানে বিয়েতে তার কোনো মত নেই, সেখানে শপিং করাটা তার জন্য বিলাসিতা নয় কি? অভিক সবটা আর চোখে পরখ করেছে। সূচনা আর অনেক একদিকে চলে যায়। তাদের যাওয়ার পরে অভিক খপ করে মেঘনার হাত ধরে নিজের সাথে নিয়ে যায়। মেঘনা মৃদু চেঁচিয়ে বলে, আরে আরে, আমাকে এমন গরুর মতো করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? ইডিয়েট, একা গরু নয় বরং গাভী হবে। মেঘনাকে আর কথা বলার সুযোগ না দিয়ে সে নিজ থেকে মেঘনার জন্য লেহেঙ্গা দেখতে লাগলো। গম্ভীর মুখ করে একের পর এক জিনিস উল্টে পাল্টে দেখছে সে। মেঘনা সন্দেহবশত বলে, আপনি কি এর আগে কখনো বিয়ে করেছেন নাকি? না মানে মেয়েদের বিয়ের জিনিস সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে দেখি। অভিক আর চোখে তাকায়। মেয়েটার মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে, তা না হলে এই কথা কি করে বলে। মেঘনাকে চমকে দিয়ে অভিক বলে, এর আগে কত শত বিয়ে করলাম, এটাতে নতুন কি? কি বললেন আপনি? অবাক গলায় বলে সে, চোখ বড় বড় করে বলে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আমাকে কেন বিয়ে করছেন? আমি করব না একটা বিবাহিত পুরুষকে ফের বিয়ে। সতীনের সংসার করতে পারবো না আমি। তোমার যেই তেজ, একটা কেন, তুমি তো 10টা সতী নিয়েও সংসার করতে পারবে। এখন বোকার মতো কথা না বলে লেহেঙ্গা দেখো। মেঘনা এবার বুঝলো অভিক তাকে বোকা বানাচ্ছে, তাই সে আর কোনো কথা বলে না। চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে সে কি করে। অভিক নিজের পছন্দ মতোই মেঘনার জন্য বিয়ের লেহেঙ্গা কিনে তার সাথে মিলিয়ে মিলিয়ে গহনাও নিচ্ছে। মেঘনা এক মনে দেখছে অভিককে, মনে মনে বলে, না, ছেলেটা অতটাও খারাপ নয়, ভালোই তো দেখতে, তবে কথা বলে বেশি। মেঘনা গাল ফুলে অভিককে দেখে, কিন্তু বিরক্তিকর মুখ নিয়ে কথা বলতে থাকা ছেলেটা তার মন কেড়ে নিয়েছে। মনে হচ্ছে সে তার হৃদয় খাঁচেই বন্দী। ফের মনে মনে বলে, থাক, কথা বেশি বললে সমস্যা কোথায়? কমিয়ে কথা বলা শিখিয়ে দেবো আমি। নিজেই হেসে ফেলে। অভিক তার হাসি দেখে কপাল কুঁচকে নেয়, ইশারে বলে কি। মাথা নাড়িয়ে কিছু না বলে মেঘনা। তার জন্য সব কেনাকাটা শেষ করে এবার অভিক এলো নিজের জন্য বিয়ের শপিং করতে। পাঞ্জাবির দোকানে এসে সে কপাল কুঁচকে নেয়। তা দেখে মেঘনা বলে, আপনার পাঞ্জাবি পছন্দ নয়? পছন্দ, তবে আমি এইসব জিনিসে বেশি কাঁচা না, মানে কালার চুজ করতেই আমার সময় লেগে যায়। মেঘনা এবার বলে, আরে এখানে সময় লাগার কি আছে, আমি দিচ্ছি দেখুন। বেছে বেছে ব্লু কালারের একটা শেরওয়ানি পছন্দ করে দিল মেঘনা, যা দেখে অভিক খুশি হয়ে বলে, এই তো আমার বউয়ের মতো একটা কাজ করলে, গুড জব। এই বারবার আমাকে বউ বলবেন না তো। বউকে বউ বলবো না তো কি বলবো, খালা? এখনো বিয়ে হয়নি, তাই এখনো আমি আপনার বউ হইনি। যখন হব তখন বলবেন। তুমি আমার অর্ধেক বউ, মনে রেখো। বিয়ের মাত্র 7 দিন বাকি। কি? জি। মেঘনা চুপসে যায়। অভিক তা দেখেও না দেখার ভান করলো। মেঘনা বুঝলো না এত তাড়াতাড়ি কেন বিয়েটাও দিচ্ছে সবাই, একটু পরে দিলে কি হয়। মন খারাপ করে অভিকের সাথে হাঁটতে লাগলো সে। অনেকটা সময় কেনাকাটার পর এবার তারা বেশ ক্লান্ত। সবাই একটা রেস্টুরেন্টে বসলো। সূচনা আর অনিক আর মেঘনা আর অভিক আলাদা। মেঘনা মনে মনে বেশ বকা দিচ্ছে সূচনাকে। নতুন একখান জামাই পাইয়া মাইয়ের কি যে ভাব, ওরে আল্লাহ। আজ মোর একখানা এমন রোমান্টিক জামাই নাই বলে কি দুঃখ। তখনই অভিক তার সামনে চেয়ার টেনে বসলো। মেঘনার মনে পড়লো তারও তো সূচনার মতো একখানা পর আছে, তাও ইতর বদমাই সবু বর। অভিক মেঘনাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হাসলো। তারপর আস্তে করে বলে, জানি আমি অনেক সুন্দর, তাই বলে এইভাবে দেখে নিবেন জান। জান। অভিক কিছু বলল তাকে। ছেলেটার মুখ কি কিছুই আটকে না, বড় বড় চোখ করে মেঘনা দেখছে অভিককে। অভিকও তার চোখের দিকে তাকিয়ে আছে। মেঘনা আর চোখ সরিয়ে নিল না, বরং দেখলো অভিককে। প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার মতো মুখশ্রী ছেলেটার। হঠাৎ করেই মেঘনার বুকের বাপাসটা কেমন ডিম ডিম শব্দ করলো। অভিক তার হাতের উপর হাত রাখলো, চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, পছন্দ হয় আমায় নিজের বর হিসেবে? হ্যাঁ। নিজের প্রশ্নের জবাবে সে নিজের লজ্জা পায়, মাথা নিচু করে নিল। অভিক ঠোঁট কামড়ে হাসলো। তার বারবার ঠোঁট কামড়ে হাসাটা কেমন অস্থির করে তোলে মেঘনাকে, তাই সে আবারও চোখ তুলে তাকানোর সাহস পায় না। নিজের খাবারে মনোযোগী হয়। অভিক হেসে বলে, ওরে আমার লজ্জাবতী রে, এত লজ্জা নিয়ে ঘুমান কি করে ম্যাডাম? রাস্তায় কিস করার সময় তো
এত লজ্জা পাননি আপনি? মেঘনা এবার একটু অভিকের দিকে চাইলো। লোকটা বারবার একই কথা বলে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে কেন? দেখুন প্লিজ, এক কথা বারবার বলবেন না। তুমি কাজ এমন করে রেখেছো যে না বলে আর পারছি না। আচ্ছা, তুমি আমাদের ফার্স্ট নাইটে কি ঠিক অমন করে কিস করবে? লজ্জায় লাল হয়ে পড়ল মেঘনা। ছি বলে দু হাতে নিজের মুখ ঢেকে নিল। অভিক হাসলো। লোকটা বড্ড ঠোঁট কাটা স্বভাবের। এত কথা কোথা থেকে পায় কে জানে। আপাতত মেঘনা লজ্জার কারণে তার সাথে দৃষ্টি মেলাতে পারছে না। নিচের দিকে তাকিয়ে আছে। অভিক বেশ কয়েকবার ডেকেছে, তবে তার উত্তর সে দেয়নি। মেয়েরা লজ্জাবতী হবে না তো কি হবে শুনি। বাকি কেনাকাটা করা শেষ। সন্ধ্যা হয়ে গিয়েছে। সূচনা আর মেঘনাকে বাড়ি নামিয়ে তারা চলে যায়। বাড়ি এসে সূচনা তানিয়া বেগমকে একের পর এক জিনিস দেখাতে লাগলো। মেঘনা লেহেঙ্গা দেখে তানিয়া বেগম বলেন, বাহ, কত সুন্দর হয়েছে তোর বিয়ের জন্য কেনা লেহেঙ্গাটা। নিশ্চয়ই অভিক পছন্দ করে দিয়েছে, তাই তো এত সুন্দর। আসলে বলতেই হবে ছেলেটার পছন্দ আছে বটে। সূচনা তখন মেঘনার গলা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ তাই তো, আমাদের মেয়েকে ওর পছন্দ হয়েছে। লজ্জায় লাল নীল হয়ে দরজা বন্ধ করে নিজের রুমে বসে থাকলো মেঘনা। এত লজ্জা সে রাখবে কোথায় শুনি। দিন হলো শুক্রবার। সকাল থেকে তোড়জোড় চলছে বাড়িতে, কারণ আজ ছেলেদের বাড়িতে যাবে সবাই। তবে গাল ফুলিয়ে বসে আছে মেঘনা, কারণ তাকে কেউ নিবে না। বিয়েটা তার তো নিজেরও হচ্ছে, তাই না? আর নতুন বউ হয়ে কি আর হবু শ্বশুর বাড়িতে বিয়ের আগে যাওয়া যায়? কেমন একটা লাগে না? এই কথাটা সকাল থেকে বেশ কয়েকবার বুঝিয়ে দিয়েছে তানিয়া বেগম। এমনকি সূচনা নিজেও বোনকে বুঝিয়েছে, তবে মেঘনা মানা করেনি। কিন্তু গাল ফুলিয়ে ঠিকই ছাদে বসে আছে। ছাদ থেকে দেখছে সবাই তার ফুপিদের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠছে। সে একা একাই পিপি করলো। সবাই ফুপিদের বাড়ি যাবে আর আমি এখানে বসে বসে মশা মারবো? ধুর। সবাই চলে যায়। সূচনা নিজের রুমে গিয়ে বিন্দাস ঘুম দিচ্ছে। মেঘনা একা একাই টই টই করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে নিজের ফোন নিয়ে সোপে আদর্শ হয়ে তাতে কোরিয়ান সিরিজ দেখতে লাগলো। সে মাঝে মাঝে দেখে নিজের গভীর মনোযোগের মাঝে হঠাৎ করে কেউ একজন হাত থেকে ফোনটা নিয়ে গেল। চমকে যায় মেঘনা। উপর হয়ে তাকাতেই চমকে বলে, হ্যাঁ আপনি? কাপা কাপা কণ্ঠে কথাটা বলে উঠে দাঁড়ায়। অভিক গম্ভীর চোখে ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে দেখলো। মেঘনা তাকে দেখেই বলতে লাগলো, আপনি এখানে কি করে এলেন? সবাই তো আপনাদের বাড়িতে গিয়েছে। আর এই আমার ফোন দিন দিন বলছি। মেঘনা ফোন নেওয়ার জন্য ছটফট করলো। অভিক এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে আর অন্য হাত ফোন ধরে তা উঁচু করে আছে। মেঘনা একটু পরপর লাফিয়ে উঠছে, যেটাতে বিরক্ত হলো অভিক। কিন্তু সে বলে, আমার মতো এত হট একটা হবু বর থাকতে তুমি এইসব চকলেট বয়ের সিরিজ দেখো? এটা কোনো কথা? মেঘনা এবার থামলো। মাথা নিচু করে হাত কসলাতে লাগলো। কসলাতে কসলাতে মিনমিন করে বলল, আসলে আসলে আমি আসল নকল বাদ দিয়ে সোজাসুজি কথা বলো। মেঘনা মাথা নত করে নিল। অভিক গম্ভীর গলায় বলে, তুমি এতটা ভদ্র কি করে হতে পারলে? এমনি এগুলো দেখছি, আর এটা তো খারাপ কিছু না। আমি কখন বললাম এটাতে খারাপ কিছু আছে? দেখার হলে নিজের পার্টনারের সাথে দেখো। আর তুমি যদি চাও এর থেকেও ডিপ কিছু দেখতে, তবে আমায় বলতে পারো। ছি ছি, আস্তাক ফিরুল্লাহ। এই আপনি এতটা বাজে কি করে? ছি, অসভ্য লোক কোথাকার। অভিক অবাক হয়ে বলে, আমি অসভ্য ম্যাডাম? তো আপনি কি শুনি? আপনি তো সভ্যতার সব ক্যারেক্টার একসাথে পালন করেন। আর বউয়ের সাথে অসভ্যতা আমি করবো না তো কি পাশের বাড়ির আন্টির সাথে করব? এই যে আপনি কিন্তু এবার অনেক বেশি বলছেন। এখনো বিয়ে হয়নি আমাদের। রেডি হও। মানে? অভিক আবারও বলে। মেঘনা বুঝলো না কেন রেডি হতে বলছে। অভিক মেঘনাকে নিয়ে ঘুরতে যাবে, তাই তো নিজের সাথে করে বাইরে নিয়ে এলো। ওই বাড়িতে বেচারা অনেক ফেসে আছে। অভিককেও থাকতে বলেছিল, তবে সে কার কথা শুনে না। মেঘনাকে নিয়ে বেরিয়ে পড়লো সে। গাল ফুলিয়ে রেখেছে মেঘনা। গাড়ির মধ্যে ফুল সাউন্ডে গান চলছে, তাও গা কাটা দেওয়ার মতো গান। মেঘনা একটু পরপর অভিককে দেখছে। সে নিজের মতো করে দুষ্টু হাসি নিয়ে ড্রাইভিং করছে। বিরক্ত হয়ে মেঘনা গান বন্ধ করে দিল। অভিক বেশি কিছু বলে না। একটু একটু করে তারা অনেক স্থানে ঘুরতে যাবে। মেঘনাকে নিয়ে অভিক গাড়ি থেকে নামলো। সামনের দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে বলে, ওয়াও, ফুচকা। অভিক তার খুশি দেখে বলে, পছন্দ তোমার? অনেক বেশি। আই লাভ ফুচকা। অ্যান্ড আই লাভ ইউ।
হুট করে তাকায় মেঘনা। অভিক কি বলেছে সেটা বুঝতে কয়েক মিনিট সময় লাগলো। তার মুখের দিকে তাকিয়ে আছে সে। অভিক মেঘনার অবাক মুখ দেখে হাসে। তাকে রেখে সে সামনে এগিয়ে এসে ফুচকার একটা প্লেট তুলে নিল মেঘনার সামনে ধরে। মেঘনা এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে অভিকের মুখের দিকে তাকিয়ে। অভিক তা দেখে শান্ত গলায় বলে। ফুচকা নাও। মেঘনার কোনো হুঁশ নেই, সে ঠায় দাঁড়িয়ে আছে। অভিক ফেরও বলে, তবে এবারও একই কাণ্ড। এবার অভিক একটা ফুচকা নিয়ে মেঘনার মুখে পুড়িয়ে দিল। হুঁশ পেল মেঘনার। অভিক এবার নিজের চমকানোর ভঙ্গিতে বলে, আপনি আমাকে ভালোবাসেন? আমি কখন বললাম? একটু আগে যে বললেন আর কি বলেছিলাম? আই লাভ ইউ। ওয়াও জান, তুমি আমাকে ভালোবাসো বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন যখন তুমি আমাকে ভালোবাসি বলছো, তখন আমিও বলে দেই আই লাভ ইউ। মেঘনা হতবাক হয়ে তাকায়। ছেলেটা তার সাথে ফান করছে। হ্যাঁ, তাই তো, এই জন্যই তার কথা তাকে ফেরত দিল। মেঘনা কোনো পাত্তা না দিয়ে ফুচকা নিয়ে মুখে তুলে নিল। এবার সে অভিককে বলে, আপনি খাবেন না? আমি এসব খাই না, তুমি খাও। আরেকটু খেয়ে দেখুন, অনেক মজা। না লাগবে না, তুমি খাও। মেঘনা তার মুখে এটা তুলে দেয়। অভিক অনেক কষ্টে সেটা খেয়ে বলে। অনেক স্পাইসি ইয়ার। মেঘনা জালে হু হু করছে, এরপরও বলে। কোথায় জাল? আপনি খেতেই জানেন না। অভিক হাসলো। মেঘনার খাওয়া শেষ হতেই সে বিল মিটিয়ে চলে আসলো। হাত ধরে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে অভিককে মেঘনা প্রশ্ন করে, আমাকে বিয়ে কেন করছেন? মানুষ বিয়ে কেন করে? মেঘনাও প্রশ্ন করে, কেন বিয়ে করে মানুষ? সেটা মানুষকে জিজ্ঞেস করো, আমাকে কেন করছো? মেঘনা এবার হাসতে হাসতে বলে। তার মানে আপনি বলছেন আপনি মানুষ না? সো ফানি। মেঘনার কথা শুনে অভিক নির্লিপ্ত ভঙ্গিতে বলে। আমি যে কি সেটা তোমাকে ভালো করে বোঝাতে হবে না, কারণ তুমি তো জানোই যে আমি হট বয়। মেঘনা থেমে যায়। অভিক তাকে বারবার একই কথা কেন বলে? অভিক তার দিকে তাকিয়ে বলে। বেঙ্করানি হাতে ফুল পড়বে। মেঘনা তাকায়, কিন্তু কিছু বলে না। অভিক তার হাত ধরে সামনে নিয়ে যায়। সামনে ফুলের দোকান নিয়ে বসে আছে একজন ছেলে। অভিক তাকে বলে একটা বেলি ফুলের মালা নিল। মেঘনা সবটা দেখছে। অভিক সেই মালাটা নিয়ে মেঘনার হাতের নিচ থেকে পরিয়ে দিল। অসম্ভব সুন্দর এই মুহূর্ত মেঘনার জন্য, কারণ এর আগে সে কত স্বপ্ন দেখেছে কেউ একজন তার হাতে ফুলের মালা বেঁধে দিবে, তবে কখনো হয়নি। কিন্তু আজ এই জিনিসটা সত্যি হলো। মেঘনা মনে মনে মুগ্ধ হয়ে বলে, যে পুরুষ নারীর ভালোবাসা বোঝে আর সেটার মূল্যায়ন করে, সেই পুরুষই শ্রেষ্ঠ পুরুষ। আর সেটা হয়তো আপনি, অভিক। অভিক মেঘনার হাতে ফুলটা বেঁধে তার দিকে তাকায়। সেই হাতের পিঠেই নিজের উষ্ণ ঠোঁট দ্বারা স্পর্শ করলো। কেঁপে উঠল মেঘনা। অভিক তার দিকে তাকিয়ে একটু হেসে বলে, তুমি নারী হিসাবেই অনেক সুন্দর। আমার কাছে তুমি সব, তোমাতেই আমার শুরু, তোমাতেই আমি শেষ। নারী সুদর্শন কাউকে চায় না, নারী চায় তাকে কেউ একজন কঠিনভাবে ভালোবাসুক, তাই না মেঘ? মাথা উপর নিচ করে হ্যাঁ বলে মেঘনা। আজ মুগ্ধ থেকে মুগ্ধ হচ্ছে মেঘনা। সত্যি তার বাবা মা তার জন্য সঠিক মানুষটাই বেছে নিয়েছে। অভিকের প্রতিটা কথায় মুগ্ধ হচ্ছে সে। চোখ ভরে উঠল মেঘনার। ঠিক এমন একটা মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে চেয়েছে সে সবসময়। অভিক মেঘনার গালে হাত দিয়ে বলে, এখন আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো মেঘরানী? দুদিকে মাথা নাড়িয়ে না বলে মেঘনা। অভিক হাসলো। মেঘনাকে নিয়ে হাঁটা ধুলো সে। অভিক তার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে আছে। মেঘনা এক দৃষ্টিতে তাকে দেখছে। অভিক নিজে থেকেই কথা বলছে তার সাথে, আর মেঘনা তাকে মন ভরে দেখছে। কালো শার্ট, সিল্কি চুল, মুখে এক চিলতে হাসি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে অভিককে মেঘনার কাছে। হাঁটতে হাঁটতে তারা নদীর ঘাটে এলো। অভিক বলে, নৌকায় উঠবে? মেঘনা মাথা নাড়িয়ে সম্মতি দিল। তার নৌকায় চলতে বেশ লাগে, অনেক মজা করে সে। অভিক এক নজর মাঝি থেকে তার নৌকা ভাড়া নিল। তা দেখে মেঘনা বলে, মাঝি ছাড়া নৌকা চলবে কেমন করে? আপনার মাঝি থাকতে অন্য মাঝি কেন খুঁজেন ম্যাডাম? মেঘনা বুঝল যে অভিক নিজেই নৌকা চালাবে, তাই তারা দুজনে উঠল নৌকায়। অভিক পইটা হাতে নিয়ে পানিতে ঠেলা দিতে লাগলো। নৌকা চলতে লাগলো। খোলা নদী আর মাঝখানে একজোড়া কপতি নৌকার যাত্রী। মেঘনা হাত দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে। হঠাৎ করে সে পানি নিয়ে অভিকের উপর ছিটিয়ে দিল। অভিক চোখ বন্ধ করে বলে, মেঘ দুষ্টমি করো না একদম। কেন, হট বয়কে কুল করছি? আমি কুল হওয়ার ছেলে নয়। মেঘনা এবার শুনিয়ে শুনিয়ে বলে অভিককে, আমি জানি কতটা হট। তাই নাকি ম্যাডাম?
মেঘনা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বিকেলে আকাশ, চারিদিক থেকে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। প্রিয় মানুষটা সামনেই বইটা চালিয়ে যাচ্ছে, তবে নজর তার মেঘনার দিকে নিবদ্ধ। মুখে নেই কোনো শব্দ, নিস্তব্ধ নদীতে পানির শব্দ ছাড়া আর কিছুই নেই। মেঘনা বেশ খুশি মনে প্রশ্ন করলো, আপনার গার্লফ্রেন্ড আছে? আমার হৃদয়ের বাগানে তুমি একটি মাত্র গোলাপ। নির্লিপ্ত ভঙ্গিতে বলেছে সে। তবে এবারও মুগ্ধ হলো মেঘনা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। নৌকা চলছে তো চলছে, এবার থামলো। ওপার থেকে তারা নেমে পড়ল। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, হয়তো বৃষ্টি পড়বে। মেঘনা আর অভিক মিলে ভেতরে আসলো। এখানে তেমন একটা লোকজন নেই, থাকলে হয়তো এই সময় নেই। অভিক মেঘনার হাত ধরে হাঁটছে, মেঘনাও হাঁটছে। অভিক নিজ থেকেই প্রশ্ন করলো, মেঘ, আমাকে কি নিজের ইচ্ছেতে বিয়ে করছো তুমি? অভিকের প্রশ্নের উত্তর মেঘনা দিবে, তবে কি করে? লজ্জা কেন পাচ্ছে সে? যদি উত্তরটা না দিই তাহলে কি অভিক রাগ করবে? হয়তো করবে। মেঘনা কথা বলবে তখনই আকাশ ঝলকে বৃষ্টি নামতে লাগলো। অভিক মেঘনার হাত ধরে তাকে নিয়ে ছুটে এলো একটি টিনের চালের নিচে। দুজন হাঁপাতে লাগলো। মেঘনা বলে, এমন করে কেউ ছুট লাগায় নাকি? না হলে তো ভিজে যেতাম। এত সুন্দর বৃষ্টিতে না ভিজলে কেমন দেখায় না? অভিক তাকায়। মেঘনা তার দিকে তাকিয়ে আছে। অভিক ইশারায় না বলে, তবে মেঘনা ঠোঁট উল্টিয়ে তাকাতে সে আর কিছু বলে না। এক ছুটে বাহিরে এসে পড়লো। আকাশ থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা তার শরীরে পড়ছে। মেঘনা দুহাত মেলে গোল হয়ে ঘুরছে। অভিক মুগ্ধ চোখে তাকে দেখছে। বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো সে। মেঘনা অভিকের দিকে তাকিয়ে তাকে ডাকলো। অভিক না বলে, তবে মেঘনা শুনে না। এগিয়ে সে তার হাত ধরে টেনে নিয়ে এলো। অভিক মুগ্ধ চোখে তাকিয়ে বলে, ইউ প্লাস মি অ্যান্ড রেইন। মেঘনা খিলখিল করে হেসে দিল। অভিক তার হাত ধরে গোল গোল করে ঘুরিয়ে দিল। মেঘনা হাতে পানি জমিয়ে তা মুখের উপর মারল। অভিকের কানের কাছে এসে বলল, এই বৃষ্টির দিনে তুমি আর আমি, কি যেন বলে তাকে? প্রণয়ের শ্রাবণ। মেঘনা হেসে দিল। অভিকের গলা জড়িয়ে ধরে, কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। অভিক তাকে চোখে চোখ রাখলো। মেঘনা একে অন্যের ভালোবাসা দেখলো। মেঘনাকে নিজের আরো কাছে টেনে নিল অভিক। চোখে চোখ, একে অপরের নিঃশ্বাস উপরে পড়ছে তাদের। আকাশের মেঘের গর্জন জানান দিল তার এখানে একদম একা। হঠাৎ করে মেঘনার ঠোঁটকে নিজের আয়ত্তে নিয়ে নিল অভিক। ভেজা শরীরে একে অন্যতে মত্ত হলো তারা। মেঘনা কত সময়ের জন্য থমকে গিয়েছিল। কিছু সময় পার হতে সেও সায় দিল অভিকের ছোঁয়াতে। হাত বাড়িয়ে অভিকের পিঠে রাখলো, খামচি ধুলো তার শার্টের ভেজে অংশ। বেশ সময় পর ছেড়ে দিল অভিক। সরে এসে অন্যদিকে মুখ করে নিল মেঘনা। কিছু সময় নীরবতায় কেটে গেল। লজ্জায় মাথা নত করে নিল মেঘনা। জীবনে প্রথম এমনটা হয়, সে একদম নিস্তব্ধ। অভিক আকাশের দিকে তাকায়ে বলে, বৃষ্টিতে পড়া প্রতিটা ফোঁটার মতো যেন কোনো কাহিনীর গল্পের মতো, হৃদয় থেকে মন পর্যন্ত যা পৌঁছে যায়। আমি তো তোমার আশিক হলাম। রাত 1:03, বেডরুমে গভীর ঘুমে তলিয়ে আছে মেঘনা। রাতে বাড়ি ফিরেছে। কেউ তাকে জিজ্ঞেস করেনি কোথায় গিয়েছিল, কারণ সবাই জানে অভিকের সাথে ছিল সে। তানিয়া বেগম মেঘনাকে দেখে কড়া গলায় বলেন, 2 দিন পর যার বিয়ে, সেও নাকি এমন বৃষ্টিতে ভিজে জ্বর না বাঁধালেই হয়। মুখ বেঞ্চি দিয়ে নিজের রুম এসে পড়েছে মেঘনা। আজকের ঘটনার পর একা থাকতেও তার লজ্জা করছে। কি হলো সেটা ভাবতে কেমন যেন লাগে তার কাছে। সব মিলে পাগল হয়ে যাচ্ছে সে। অভিকের প্রথম স্পর্শ সে হয়তো কখনো ভুলতে পারবে না। মেঘনা নিজের মুখ ঢেকে বলে, ইস, কি লজ্জা লজ্জা! এত লজ্জা করছে কেন আমার? নিজের কথাই নিজে হেসে ফেলে সে। সূচনা তাকে ভালো করে লক্ষ্য করেছে। বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোর? তবে মেঘনা তার প্রশ্নের কোনো জবাবে উত্তর দিলে তো, তাই না? সে তো নিজের মনেই প্রণয়ের কথা ভাবতেই ব্যস্ত হয়ে পড়েছে। তার কি আর দিন দুনিয়ার খবর আছে? সে ভাই যে লোক অভিকের সামনে তার জীবনে যাবে কিনা সন্দেহ আছে এতে। এই যে এখন ঘুমের মধ্যেও অভিকের কথা ভেবে মুচকি মুচকি হাসতেছে। মনে মনে একটাই চাওয়া মেঘনার, উনি যেন আমার সামনে না আসে। প্লিজ গড, চোখে চোখে রাখতে পারবো না আমি। বরং হারিয়ে যায় সে। তবে ভাগ্য কি এতে সুখ সহ্য করবে? হয়তো না। ভাগ্য সবার খুশি সহ্য করে না। কলেজের রাস্তার একটা অচেনা মেয়ের সাথে অভিককে দেখে চমকে যায় মেঘনা। দেখলো তাও কিনা এমন অবস্থায়, যা দেখে তার মাথায় রাগ চড়ে যায়। ছেলেটা তার সাথে বেইমানি করেছে এটা বুঝতে পেরে রেগে অবস্থা খারাপ মেঘনার। হাত কসলাতে কসলাতে বলে, আমার সাথে বিয়ে রটিয়ে
অন্য মেয়ের সাথে প্রেম লাগালি? এগিয়ে এলো মেঘনা। মেয়েটা অভিকের সাথে লেগে আছে। এক বাহু জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বলে, অভি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে বুঝতে চেষ্টা করো, তুমি আমাকে ফিরিয়ে নাও, দেখবে আমরা অনেক সুখী হব, প্লিজ অভি। অভিক, আপনি তলে তলে যে টেম্পো চালান সেটা তো আগে বলেননি। হঠাৎ মেঘনাকে দেখে চমকে যায় অভিক। মেয়েটাও বেশ অবাক হয়। অভিকের দিকে কটমট দৃষ্টিতে তাকায় মেঘনা। অভিক কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘনা এগিয়ে এসে চেঁচিয়ে বলে, সাহস কত তোর? আমার সাথে বিয়ে রটিয়ে অন্য মেয়ের সাথে প্রেম ঘটাচ্ছিস? তোর একটা একটা চুল আমি টেনে টেনে ছিঁড়বো বলে দিলাম। এই মেয়ে কে তুমি? আর অভির সাথে এমন করে কথা বলছো কেন? কমন সেন্স নেই তোমার? মেঘনা তার কথা শুনে হাউ হয়ে যায়। আরও রেগে গিয়ে অভিককে বলে, এই মেয়ে আমাকে যা নয় তাই বলছে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? আপনি যে এতটা খারাপ তা তো আমি জানতাম না। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। অভি কে এই মেয়ে? আর এমন করে তোমার সাথে কথা বলছে কেন? এবার শান্ত গলায় অভিক বলে। আমার কাজিন হয় ও। হাউ হয়ে যায় মেঘনা। এবার বলে সে, আমি শুধু আপনার কাজিন হই? আরও কিছু হওয়া বুঝি? অবশ্যই হই আমি। আমি আপনার হবু বউ, আপনার অর্ধেক বউ। ভুলে গিয়েছেন? ওই দিন রাস্তায় তো ভালোই আমাকে। মুখে এক হাত দিয়ে চুপ করে দিল অভিক। মেঘনা চোখ বড় বড় করে কটমট করছে রাগে। অভিক অবাক মেঘনার কাণ্ডে। এতটা যে সে রেগে যাবে তা ভাবতে পারেনি অভিক। অভিক মেঘনার কানে কানে বলে, নিজে যখন কিস করো তখন কিছু না, আমি করলেই দোষ। আর এখানে ওর সামনে আমার মান সম্মান খাবে নাকি? বেচারি এমনিতেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছে, আর কষ্ট দিলে ও তো অভিশাপ দিবে আমাদের। তখন দেখা যাবে আমার ফার্স্ট নাইট গেল কেল্লায়। মেঘনা কপাল কুঁচকে নেয়। অভিক ওকে শান্ত হতে দেখে ফোঁস করে শ্বাস ফেলে। এবার শান্ত গলায় বলে, গুড গার্ল, আর কোনো কথা বলবে না। আগে ওকে দেখে নিই কেমন, এরপর মন ভরে রোম্যান্স করো। অভি তুমি ওর মুখ ধরে আছো কেন? অভিক এবার মেয়েটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওর সাথে আমি যাই করি না কেন তাতে কি তোমার? আর হ্যাঁ মিস রূপা, আমি আগেও বলছি আর এখনও বলছি, আমার বন্ধুর কথা নিজের মাথা থেকে ঝেড়ে দেন। ওর বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। বিয়ের আগে যা কিছু হয়েছে তা হতেই পারে, এটা স্বাভাবিক। তবে এখন ওর বিয়ে হয়েছে, আর কোনো কথাই নেই, ওকে? মেঘনার হাত ধরে সেখান থেকে এসে পড়ল অভিক। বুঝলো না মেঘনা কি বলছে সে। রূপা নামক মেয়েটা পেছন থেকে শুধু চেয়ে রইল। মেঘনাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল অভিক। নিজেও বসে গাড়ি ঘুরিয়ে নিল। মেঘনা হাঁ করে দেখছে তাকে, যেটা অভিক লক্ষ্য করেছে তাই সে বলে, আমি জানি যে আমি অনেক সুন্দর, তাই বলে এইভাবে চোখ দিয়ে গিলে খাবে আমায়? আমি মোটেও আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছি না। তো কি করছেন আপনি? ওই মেয়েটা কে ছিল? অভিক এবার লুকিয়ে হাসলো, তবে মেঘনাকে বুঝতে দিল না। মেঘনাকে বলে, যে মন চাই সে হবে, তোমার কি তাতে? আই এম ইয়োর ফিয়ান্সি। আর আমি কে মানে? আমার সব কিছু জানার অধিকার আছে। অভিক চোখ ছোট ছোট করে বলে, আর ইউ জেলাস মেক? নো। অভিক হেসে দেয়। মেঘনার রাগে কচকচ করতে থাকা মুখ দেখে তার বড্ড হাসি পেল, তাই সে বলে, তুই মিথ্যাটাও ঠিকমতো বলতে পারো না মেক। মেঘনা অবাক হয়ে বলে, আমি মোটেও মিথ্যা বলছি না। আর শুনুন, আগে এটা বলুন কে ওই মেয়ে, না হলে আমি ফুপিকে বলবো। কি বলবে? আমি বলে দিব যে আপনি অন্য একটা মেয়ের সাথে রাস্তায় ঢলাঢলি করেন। অভিক গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর বলে, ওকে তাহলে আমিও বলে দিব যে তুমি মাঝ রাস্তায় আমাকে কিস করেছো। এখন কোথায় ঢোলাঢুলি আর কোথায় কিস? মেঘনা অদ্ভুত একটা কাণ্ড করে বসলো। অভিক গাড়ির ব্রেক কষে নিজের চুল ছাড়তে ছাড়তে বলে, মেঘ চুল ছাড়ো আমার। মেঘ ছাড়ো, লাগছে তো। মেঘনা অভিকের চুল টেনে ধরেছে। নিজের রাগ নিয়ন্ত্রণে না আনতে পেরেই সে এমনটা করেছে। অভিক ফের চেঁচিয়ে উঠল, তবে মেঘনা থামে না। নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে সে বলে, অনেক বেশি কথা বলেন আপনি অভিক। আমাকে চেনেন শুধু, এত দিন ধরে খালি আমাকে জ্বালাতন করেছেন। এবার আমার পালা, অনেক হয়েছে। আর কোনো মেয়ের সাথে ঘাসাঘাসি করবেন? না না, করবো না। আমার আম্মা, এবার চুল ছাড়ো। আমি আপনার আম্মা হলাম কি করে? অভিক নিজের মাথায় ব্যথায় কুকিয়ে উঠছে। এবার সে বলে, না বউ, আম্মা হবে কেন? তুমি তো আমার বউ, আমার লক্ষ্মী বউ। এবার আমার চুলগুলো ছাড়ো। চুল ছেড়ে দিল সে। অভিক সোজা হয়ে বসে আছে নিজের মাথায় হাত দিয়ে।
মেঘনার হাতে তার কয়েকটা চুল এসে পড়েছে। বেচারা ব্যথায় মাথা নাড়াতেও পারছে না, যেটা বড় কষ্টে। অভিক নিজের মাথা ধরে বলে, ও আল্লাহ, কোন শাকচুন্নিকে বিয়ে করতে যাচ্ছি? আমার জীবন তো তেজপাতা করে দিবে। বিয়ের আগে এতগুলো চুল তুললো, না জানি বিয়ের পর আমার পুরো খালনা তুলে দেয়। মেঘনা বাঁকা চোখে তাকাতেই অভিক বলে, এমন করে কেউ কারো চুল টানে বুঝি? এমন করে কেউ কাউকে জ্বালাতনও করে না স্যার। এবার বলেন ওই মেয়ে কে? অভিক বুঝলো নিজের জেলাসির কারণে সে এমনটা বলেছে, তাই ও বলে, মেয়েটা আমার বন্ধু রেক্স। ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেলো। বন্ধু ছ্যাঁকা খেয়ে আমার দুঃখ সামলাতে না পেরে বিয়ে করে নিল। বিয়ের 1 বছরেই ওর প্রেমিকাকে ভুলে থাকার চেষ্টা করে হয়েই নিল একখানা বাচ্চা। আর এই 1 বছরের পর ওর সাথে ডাবল টাইমিং করা প্রেমিকা বুঝলো তার ভুল। এবার সে আমারে ধরছে ওর 1 বাচ্চা বাপ প্রেমিকের কাছে নিয়ে যেতে। আমি মানা করছি, ও আমারে জড়িয়ে ধরলো। সব সিনিয়র আপু প্যারা আমার উপর দিয়ে যায়। এখন বউটাও আমায় মারলো। কি কষ্টটা হচ্ছে এখন আমার, কাকে বুঝাবো আমি? তাই তার কথার বলার ভঙ্গিতে হেসে ফেল মেঘনা। হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে সে। অভিক তার সেই হাসি দেখে নিজেও হেসে দিল। চুলে হাত চালাতে চালাতে বলে, বউ, এমন করে হেসো না, বুকে লাগে তো। চুপ মেঘনা, তার আর কথা বলার দরকার নেই এই অসভ্য লোকের সাথে। লোকটা অনেক পাজি। এই যে এখন তার সাথে বদমাইশি করবে তাতে নিশ্চিত সে। অভিক তাকে চুপ হতে দেখে বলে, কি হলো মেঘরানী, চুপ করলে যে? আমি বাড়ি যাব। সেটা তো আমিও জানি। আচ্ছা, পরশু তো আমাদের বিয়ে, তাই না? বিয়ের কথা কানে আসতেই কেমন করে উঠল মন মেঘনার। ভালো লাগা, লজ্জা, খুশি, কষ্ট সব মিলিয়ে অন্যরকম অনুভূতি কাজ করছে তার মনে। মুখের হাসি মিলিয়ে যায়, মাথা নত করে নেয় সে লজ্জায়। মনে পড়ল বৃষ্টি ভেজা সেই সন্ধ্যার কথা, যা থেকে লজ্জায় নত করে দিল। অভিক তার দিকে তাকিয়ে থেকে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পড়ল, কাল বাদে পরশু আমার মেঘ আমার কাছে থাকবে। কথাটা ভাবতেই আমার অনেক আনন্দ লাগছে মেঘ। মেঘনা কিছু বলে না, বরং চুপ করে যায়। তার লজ্জায় এখন আর কথা বলতে চাইছে না। অভিক হাসল, তার জীবন বোধহয় এখানেই সুখী। গাড়ি চালাতে লাগলো অভিক। মেঘনা বাহিরের দিকে তাকায়, ও ভাবতে লাগলো, জীবন কতটা সুখী তাই না? আজ থেকে 3 সপ্তাহ আগে অবধি আমার জীবনে কেউ ছিল না, আর একদিনেই কি পরিবর্তন হলো। আমার জীবনে আসলো অভিক। একটা সামান্য গেমের জন্য তাকে কিস করলাম। সামান্য একটা ফান করার কারণে যে উনি আমাকে পছন্দ করবেন আর বিয়েও করবেন, এটা ভাবতেই কেমন লাগছে আমার। এই তো 2 দিন পর আমি একেবারের জন্য ওনার হয়ে যাব। শুধু মেঘনা নয়, বরং অভিকের মেঘ। মুচকি হাসলো মেঘনা। অভিক তা দেখে দুষ্টামি করে বলে, চুপচাপ অবস্থায় মেয়েদের মুচকি হাসি বিপদের সংকেত। এই আপনি এত দিকে লক্ষ্য করেন কেন? চুপচাপ গাড়ি চালান তো, অসভ্য লোক। অভিক আশেপাশে তাকিয়ে বলে, বউয়ের মুখে অসভ্য ডাকটা শোনা যে কতটা কি সেটা তুমি বুঝবে না। গাড়ি থামলো। মেঘনা নিজের বাড়িতে এসে পড়েছে। কালোর হলুদ, আজ মেহেদি। সূচনা তো সে কখন থেকে মেহেদি লাগাতে বসে গিয়েছে। মেঘনা ঢুকতেই তাকে নিজের কাছে ডাকলো। সূচনার মুখের হাসি দেখে হাসলো মেঘনা। সূচনার পাশে বসতেই সে বলে, এত সময় ধরে কোথায় ছিলি তুই? জানিস সে কখন থেকে বসেছিলাম তোর জন্য আমি? জানিস মেহেদি আলী কখন থেকে এসে বসে আছে? নে জলদি বস। মেঘ, অভিক কি চলে গিয়েছে? তানিয়া বেগম রুমে এসে বলেছিলেন এমনটা। মেঘনা সূচনার পাশে বসতে বসতে বলে, হ্যাঁ, উনি চলে গিয়েছে। তানিয়া বেগম আর কিছু না বলে চলে যান। সূচনা তার দিকে তাকিয়ে বলে, তুই এত সময় অভিকের সাথে ছিলি? হ্যাঁ, ছিলাম তো। সূচনা কপাল কুঁচকে বলে, কি করছিলি তুই? মেঘনা নিজের হাতে মেহেদি পড়তে বসে পড়ল। সূচনা একটার পর একটা কথা বলে তাকে বিব্রতকর অবস্থায় ফেলছে। তবে মেঘনাও কি কম যায় নাকি? সে অনেককে নিয়ে সূচনাকে বেশ কথা শুনিয়ে দিচ্ছে। মেঘনা আর সূচনার এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখে প্রাণ ভরে গেল তানিয়া বেগমের। উনি বেশ চোখ ভরে নিজের মেয়েদেরকে দেখছেন। এই তো পরশতেই ওনার 2টি মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি, আর এই বাড়িটা খালি হয়ে যাবে। উনি একা হয়ে যাবেন, যেটা ভাবলেই বুকটা ফেটে যায় তানিয়া বেগমের। উনি ফোঁস করে নিঃশ্বাস ফেলেন, নিজের কাজে চলে যান। বিয়েবাড়িতে মেহমানদের সমাবেশ বসেছে। এক এক করে সব আত্মীয়রা এসে পড়েছে। আপু, ভাইয়ার নাম কি? মেহেদি ওয়ালি মেয়েটার হঠাৎ কথায় চমকে যায় মেঘনা। হঠাৎ করে মেয়েটা মেহেদি দেওয়ার মাঝে এই কথা বলল কেন? মেঘনা না বুঝে বলে, আমার কোনো ভাই নেই, আমরা 2 বোন শুধু।
মেয়েটা মেঘনার কথা শুনে হাসতে লাগলো। মেঘনা তাকে হাসতে দেখে বলে। হাসছো কেন? মেয়েটা নিজের হাসি আটকে বলে। আপু আমি আপনার ভাইয়ের কথা বলছি না, আমি আমার ভাইয়ের কথা বলছি। বলে সে মিটমিট করে হাসতে লাগলো। মেঘনা কপাল কুঁচকে নেয়। এবার সে বিরক্ত হয়ে বলে। তোমার ভাইয়ার নাম আমি কি করে জানবো? আর তোমার ভাইয়ার নাম তুমি জানো না? মেয়েটা মেঘনার কথা শুনে হাসতে লাগলো। মেঘনা যে তার কথা বুঝতে পারেনি সেটা তো সে ভালো করেই বুঝলো, তাই সে হাসতে হাসতে বলে। আপু আমি আপনাকে না, আমার ভাইয়ের কথা বলছি না, আপনার ভাইয়ের কথা বলছি। আমি বলছি আপনার হবু বরের কথা। এত সময় পর বুঝলো মেঘনা। নিজেকে কয়েকটা বকা দিল সে। সে এতটা বোকা কবে থেকে হলো? সব দোষ ওই অভিকের। মেঘনার মাথাটা পুরো খেয়ে নিয়েছে সে। মেঘনা অভিকে বকা দিতে একটুও ভুলে না, মনে মনে আচ্ছা রকমের বকা দিল তাকে। মেয়েটাকে বলে। আপনি ওনার নাম শুনে কি করবেন? এবার সূচনা নিজের হাত বাড়িয়ে ধরল মেঘনার মুখের সামনে। হাতের মাঝখানে ছোট ছোট অক্ষরে লেখা অনিকের নাম, যেটা দেখে মেঘনা সূচনার দিকে তাকায়। সূচনা নিজের হাতের দিকে ইশারা করে বলে। আমার হাতে কি লিখেছে সে? মেঘনা স্বাভাবিকভাবেই বলে। কেন, ভাইয়ার নাম আর কি? সূচনা এবার নিজের কুনুই দিয়ে মেঘনার মাথায় একটা গাঁটটা মারল। মেঘনার উপর চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে। সেটাই তো গাধি, ও অভিকের নাম এজন্যই জিজ্ঞেস করেছে, কারণ তোর হাতের মাঝে ওর নাম লিখে দেবে সে। মেঘনা এবার সবটা বুঝে জিভ কামড় দিল। মেয়েটা মেঘনার অবস্থা দেখে হাসতে হাসতে সুচি মেয়েটাকে বলল। ওর হবু বরের নাম অভিক, সুন্দর করে লিখে দাও। মেয়েটা মিষ্টি হেসে মেঘনার হাতের তালুতে অভিকের নাম লিখে দিল। মেঘনা মন দিয়ে দেখছে সেই নামটাকে। চোখ ভরে উঠল ওর। কেন জানি মনে কোণে কেমন ব্যথা অনুভব করছে ও, কিন্তু কেন তা জানা নেই তার। মেঘনা নিজের হাতে মেহেদি রাঙা অভিকের নামটা দেখছে শুধু। সূচনা তার দিকে তাকিয়ে বলে। কি ব্যাপার, এমন করে নামটা দেখছিস যে? কাল বাদে পরশু লোকটা তোর, এখন নাম দেখে কি করবি বলতো? মেঘনা লজ্জা পেল, মাথা নত করে নিল সে। মেঘনা একটু লজ্জিত ভঙ্গিতে হেসে বলে। আপু তুমি এমন করে কথা বলছো কেন গো? সরো এখান থেকে। ওরে বাবা, আমি আবার কি বললাম? যেটা সত্যি সেটাই তো বলছি তোমাকে। আপু তুমি অনেক বেশি কথা বলো, যাও, তোমার সাথে কথা নেই। বলে মেঘনা উঠে চলে যায় ছাদে। খোলা আকাশের নিচে দু হাতে মেহেদি পরে দাঁড়িয়ে আছে সে। জীবনটা কত রঙিন, তাই না? এই তো হঠাৎ করে তার বিয়েটা হয়ে যাচ্ছে। রঙহীন জীবনটা ভিন্ন রঙে রাঙিয়ে দিচ্ছে। মেঘনা হাসলো। অভিকে মনে করে তার মুখে এমনি এমনি মুচকি হাসি চলে আসে। এই তো এখন আবার আসছে। সময়টা এখন সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। ছাদে ফুল ভলিউমে গান চলছে। আজ সূচনা আর মেঘনার হলুদ সন্ধ্যা। বাড়িতে মেহমান কিচকিচ করছে। একটু দম ফেলার সময়টা হচ্ছে না তানিয়া বেগমের। কখনো এদিক ছুটছেন তো কখনো ওদিক ছুটছেন। একটা স্থানে দাঁড়িয়ে পুরো কথা বলার সময় নেই তার। বাড়ির দুই মেয়ের বিয়ে বলে কথা, বসে কি আর থাকা যায়? মেঘনা আর সূচনাকে রেডি করে এখন ছাদে নিয়ে যাচ্ছে তাদের কাজিনরা। অভিক আর অনিকের বাড়ি থেকে হলুদ এসেছে, তার সাথে কয়েকজন মেহমানও এসেছে। তাদের মধ্যে একজন তন্নি, অভিকের ছোট বোন। বসে মেঘনার সমবয়সী সে। মেঘনাকে একটা পর একটা কথা বলে লজ্জা দিচ্ছে। মেঘনা কয়েকবার ধমক দিয়েছে, তবে সে কারোর কথা শুনে আবার। তনি মেঘনা আর সূচনাকে নিয়ে ছাদে আসলো। ছোট করে সব কিছুর আয়োজন করা হয়েছে ছাদের মধ্যে। মেঘনা আর সূচনাকে হলুদ ছুঁয়ে দিলেন তার বাবা মা। আমার ছোট মেয়ে দুটো এত তাড়াতাড়ি কিভাবে বড় হয়ে গেল? তোরা নিজেদের খেয়াল রাখিস। একে একে সবাই হলুদ ছুঁয়ে দিল তাদের। শেষে সবাই নাচ গানে ব্যস্ত হলো। তখনই তনি এসে মেঘনাকে বলে। আপু তোমাকে না নিচে ডাকছে। কে ডাকছে তন্নি? নিচে গেলেই তো দেখতে পারবে, যাও। মেঘনা নিজের শাড়ি উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিচের দিকে ঠাই এখন কেউ নেই। নিচের দিকটায় এখন কেউ নেই, পুরো ফাঁকা হয়ে আছে স্থানটা। সবে উপরে আছে, হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। তন্নি কথা মতো মেঘনা নিচে তো এলো, তবে এখানে কেউ নেই দেখে তার কপালে ভাঁজ পড়ল। আবার উপরে চলে যাবে বলে পা বাড়িয়েছিল, ঠিক তখনই কেউ একজন তার শাড়ি ভেদ করে নিজের উষ্ণ হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। আশঙ্কিক ঘটনায় অবাক হয়ে গেল মেঘনা। চেঁচিয়ে উঠল সে। আরে কে কে আপনি? রাহুলের সাথে চেপে ধরল তাকে অভিক। চোখ মুখ ভয়ে কিছু বন্ধ করে নিল মেঘনা। ভয়ে জর্জরিত হয়ে সে চিৎকার দিল, তবে উপরে গান চলার কারণে তার কথা কেউ শুনতে পেল না। অভিক তার উপর ঝুঁকে পড়ল। মেঘনা চোখ পিটপিট করে তাকায়।
নিচের সামনে হলুদ পাঞ্জাবিতে এক উজ্জ্বল বর্ণের পুরুষকে দেখে হৃদয় থমকে গেল যেন তার। হা করে অভিককে দেখতে লাগলো সে। তা দেখে অভিক দুষ্টু হেসে বলে, কি করছো বউ? বিয়ের আগেই নিজের বরকে এমন করে দেখে তার ইজ্জত লুটে নিচ্ছ। ইটস নট ফেয়ার বেবি। অভিকের কথায় ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল মেঘনা। অভিক ফের বলে, প্রথম দিন তুমি আমাকে কিস করে ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছো। আজ আর বাকি ইজ্জতটুকু খেও না প্লিজ। মেঘনা দিল এক ধমক। এই আপনার মাথা ঠিক আছে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? অভিক আরো একটু ঝুঁকে এসে তার কানে কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলে, তোমাকে দেখলে আমার মাথা মন কোনোটাই ঠিক থাকে না জান, সব এলোমেলো হয়ে যায়। আমাকে বিধ্বস্ত করে তুমি কি এমন শান্তি পাও যে আমার জন্য মরণ সাজ সেজে বসে আছো? ইস, গা কাটা দিয়ে ওঠার মতো বাক্যের মধ্যে মেঘনা চোখ মুখ খিচে অন্যদিকে ঘুরিয়ে নিল। অভিক তার অনেক কাছে, কানের লতিতে তার ওষ্ঠের উষ্ণ স্পর্শ সে অনুভব করতে পারছে। মাতলাল করা বডি স্মেল নাকে বারবার বাড়ি খাচ্ছে। অভিক তাকে দেওয়ানা করে দিয়ে আরও বলে, মেঘ, তুমি আমার শোকের ঠিকানা হবে? তুমি আমার পাগলি প্রেমিকা হবে যে আমাতেই সীমাবদ্ধ থাকবে? আমার জীবনের অন্যতম সেরা খুশি হবে যা পেয়ে আমি আর অন্য খুশিতে মত্ত হব না। আজ একটা কথা বলি মেঘ। মেঘনা এখনো অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তার বন্ধ। অভিক তাকে আবারও বলে, বলবো? হুম। অভিক তার আরো কাছে এলো। মেঘনার কাঁধে নিজের কপাল লাগিয়ে জোরে শ্বাস টানলো সে। কেঁপে উঠল মেঘনা। অভিক এবার আস্তে করে বলে, আই লাভ ইউ মেঘ। নিস্তব্ধ নির্বাক মেঘনা। শরীরে এত সময় ধরে হওয়ার কম্পনটা এখন থেমে গিয়েছে, একদম বরফেনায় জমে গিয়েছে সে। অভিক আবারও বলে, তোমাকে প্রথমবার দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। পরে যখন জানলাম তোমাকে দেখতে এসেছি তখন আর না করিনি, বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছি। তুমি বলো, যদি পাখি নিজে এসে খাঁচায় ধরা দেয় তাহলে কি তাকে না বলা যায়? হৃদয়ের খাঁচায় বন্দি তুমি। মেঘনা মুচকি মুচকি হাসছে। অভিক একটু সরে এসে বলে, নিজের মাঝ রাস্তায় কিস করতে চাওয়া বউকে হলুদ যদি না ছুঁয়ে দিই কেমন লাগে বলো? মেঘনা কপাল কুচকে নাই অভিককে প্রশ্ন করে, আপনি এখানে হলুদ লাগাতে এসেছেন? হ্যাঁ। মেঘনা দেখলো অভিক টেবিলের উপর থেকে হলুদ নিয়ে এসে তার দিকে এক পা এগিয়ে আসছে। মেঘনা তা দেখে সরে এসে বলে, এত সহজে আমাকে হলুদ ছোঁয়াতে দেব ভেবেছেন আপনি? বলে সে ছুটতে লাগলো। অভিক হেসে তার পিছু পিছু ছুটছে। নিচের দিকটায় কেউ নেই বিধায় তার কর্মকাণ্ড কেউ দেখছে না। অভিক মেঘনার পিছু পিছু ছুটছে আর বলছে, মেঘ থামো বলছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মেঘনা থামলো না, বরং ছুটতে লাগলো সে। ছুটতে ছুটতে নিজের রুমে এসে পড়ে। দরজা বন্ধ করতে নাই তখনই অভিক ধরে ফেলে। মেঘনাকে উদ্দেশ্য করে বলে, আমাকে জ্বালাতন করছো কেন? বিয়ে যেহেতু আমাকে করেছেন তো বউয়ের জ্বালাতন সহ্য করতে হবে। বউয়ের জ্বালাতন সহ্য করবেন না তো কার করবেন শুনি? নাক উঁচু করে কথাটা বলে অভিক তার অনেকটা কাছে এসে পড়েছে। দেওয়ালের সাথে মিশে গেল মেঘনা। অভিক তার দিকে ঘোর লাগা কণ্ঠে বলে, জ্বালাতন কাকে বলে জানো তুমি? অভিকের কথায় লজ্জায় ছিটিয়ে গেল মেঘনা। এদিকে সে অভিক তার হাত স্পর্শ করলো মেঘনার গালে। কেঁপে উঠল মেয়েটা। অভিক এবার নিজের গালে হুডুল লাগিয়ে নিল। এগিয়ে সে ঝুঁকিয়ে পড়ল, মেঘনার গালের সাথে ঘষা দিল তার গাল। এবার চোখ মুখ নিচে বন্ধ করে কাঁপতে লাগলো। অভিকের পাঞ্জাবির এক অংশ ধরে আছে মেঘনা। মেঘ পাখি? জোরে শ্বাস ফেলে মেঘনা অভিক মাতাল করার মতো গলায় বলে, ভালোবাসি তোমায় নিজের থেকেও অনেক বেশি। ইউ লাভ মি। উত্তরটা দিল না মেঘনা। সেই অবস্থায় সে নেই আপাতত। অভিক আবারও বলে, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? বলো না, এতদিনে কি তোমার মনে রাজ করতে আমি পেরেছি? ভালোবাসি কথাটা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। প্রেমকে মুখে স্বীকার করলেও ভালোবাসাকে মুখ দিয়ে প্রকাশ করতে হয় না, তা প্রিয় মানুষের ব্যবহারেই প্রকাশ পায়। ভালোবাসা তার মতো আর কি হয় বলো তো? প্রথম ভালোবাসা আসলেই সুন্দর। প্রথম প্রেম ভুলে যাওয়া যায় না, তাকে কাছ থেকে অনুভব করতে হয়, যা তুমি আমাকে করিয়েছ। মন খাঁচায় বন্দি তুমি প্রেয়সী।